মানুষের টাকা পয়সা সুখ শান্তি খাদ্য পোশাক সবকিছুর অভাব থাকলেও ডিপ্রেশনের কোনো অভাব নেই। এই জন্যই মানুষের মধ্যে সুইসাইড প্রবণতা অনেক বেশি। একটু কিছু ঘটলেই মানুষের মনে সুইসাইডের কথাটাই সবার আগে চলে আসে। তো এই সুইসাইড প্রবণ মানুষদের বাঁচাতে কোরিয়ায় বিশেষ টিম তৈরি হয়, যারা এই ধরনের ডিপ্রেসড মানুষদের বাঁচার অনুপ্রেরণা যোগাতে চেষ্টা চালায়। তাদের এই মহৎ প্রচেষ্টা কি সফল হবে জানতে হলে আসুন শুনে আসি কোরিয়ান ড্রামা টুমরোর এক্সপ্লেনেশন। একটি ফ্যান্টাসি জগৎ আছে। সেই জগতের একটা কর্পোরেট অফিস হলো জুমাদ্যাং, যাদের কাজ হলো মৃত্যুর পরে মানুষের ভাগ্য নির্ধারণ করা, যার জন্য এখানে আলাদা আলাদা টিমও আছে, যেমন এসকোর্ট টিম, গাইডেন্স টিম, রিস্ক ম্যানেজমেন্ট টিম। এসকোর্ট টিমের কাজ হলো যেসব মানুষ সুইসাইড করে মারা যায় তাদের আত্মাকে জুমাদ্যাং অফিসে ধরে নিয়ে যাওয়া। গাইডেন্স টিমের কাজ হলো আত্মার বিচার করে সেটাকে পুনর্জন্ম দেওয়া অথবা পরবর্তী জগতে পাঠিয়ে দেওয়া। আর এদের মধ্যে সবচেয়ে ইউনিক যে টিম সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট টিম। এদের কাজ হলো সুইসাইড প্রবণ মানুষদের বাঁচার অনুপ্রেরণা যোগানো। আপাতত রিস্ক ম্যানেজমেন্ট টিমে দুজন সদস্য রয়েছে, টিম লিডার গোরিয়ন এবং তার অ্যাসিস্ট্যান্ট লিম রিয়ংঘু। তবে এইখানে সবচেয়ে পাওয়ারফুল টিম হলো এসকোর্ট টিম। এই টিমের লিডার জুঙ্গিল একদম দয়ামায়াহীন। তার মতে যারা সুইসাইড করতে চায় এরা ব্যর্থ মানুষ, এদেরকে বাঁচার সুযোগ দেবার কোনো মানেই হয় না। এই জন্য তার প্রায়ই রিস্ক ম্যানেজমেন্ট টিমের সাথে ঝামেলা বেঁধে যায়। তো যাই হোক, রিস্ক ম্যানেজমেন্টের রিয়ন এবং লিম কয়েকজন মানুষের ওপরে নজর রাখছিল। এদের কাছে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসে স্পেশাল অ্যাপ আছে যেটাতে আত্মহত্যা প্রবণ মানুষদের লিস্ট থাকে এবং তাদের আত্মহত্যা করার প্রবাবিলিটি কত % সেটাও উল্লেখ থাকে। তো তাদের ডিভাইসে হঠাৎ নোটিফিকেশন আসে কয়েকজন মানুষ একই সাথে আত্মহত্যার প্ল্যান করছে। লিম টেকনিক্যাল টিমের কাছে হেল্প নিয়ে জানতে পারে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ বা দালাল এদের সুইসাইড করতে হেল্প করছে, কারণ এরা অনেকেই কম কষ্ট পেয়ে সুইসাইডের সাজেশন চেয়েছে। সেখানে লিম একটা কমেন্ট দেখতে পায়, ওই লোকগুলোকে গাড়ির ধোঁয়া ব্যবহার করে মরার সাজেশন দেওয়া হয়েছে। তো লোকগুলোকে সুইসাইড করা থেকে বাঁচাতে রিয়ন পৃথিবীতে নেমে আসে। এরপরে সে একটা গাড়ির কাছে গিয়ে দেখে ভেতরে কয়েকজন মানুষ বসে আছে এবং গাড়ির ভেতরটা গ্যাস এবং ধোঁয়ায় ভরে উঠছে। রিয়ন গ্যাসের পাইপটা গাড়ি থেকে সরিয়ে দেয় এবং নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর সে এত জোরে গাড়ি চালাতে শুরু করে যে ভেতরের মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়ে। একটু আগে মরতে চাওয়া মানুষগুলো এখন মৃত্যু ভয়ে অস্থির হয়ে পড়ে। রিয়ন এবার গাড়িটা একটা খাদের কাছে নিয়ে যায় এবং গাড়ির অর্ধেকটা খাদের ধারে নামিয়ে দেয়। তখন মানুষগুলো আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। রিয়ন ওদের লাস্টবার জিজ্ঞেস করে, তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও? মানুষগুলো এবার একসাথে বলে ওঠে তারা বাঁচতে চায়। মৃত্যুর ভয়ঙ্কর রূপ তাদের দেখা হয়ে গেছে, তাই তাদের সুইসাইড প্রবণতার পার্সেন্টেজও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই জন্য রিয়ন তাদের আরেকবার বাঁচার সুযোগ দিয়ে নিজ জগতে ফিরে আসে। কিন্তু মাত্র 4-5 জন মানুষকে বাঁচিয়ে তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না, কারণ এরকম হাজার হাজার মানুষ সুইসাইড প্রবণতা নিয়ে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। যেমন চই জুনং নামের একটি ছেলে আজ সকালে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল। অথরিটির সমস্ত প্রশ্নেরই সে খুব কনফিডেন্সের সাথে উত্তর দেয়, ফলে সে মোটামুটি শিওর হয়ে যায় এই চাকরিটা তার হবেই। তাই ইন্টারভিউ শেষে সে মাকেও ফোন দিয়ে খুশির খবরটা জানায়। মা বলে এই উপলক্ষে সে জুনংয়ের প্রিয় খাবার রান্না করে রাখবে। জুনং যেন আজ তাড়াতাড়ি বাড়ি ফেরে, কিন্তু দুর্ভাগ্যবশত জুনংয়ের এবারও চাকরিটা হয় না। এই জন্য সে সন্ধ্যায় একটা বারে মদ খেতে গেলে সেখানে তার বেস্ট ফ্রেন্ডও চলে আসে। বন্ধুকে দেখে জুনংয়ের মনটা বেশ হালকা হয়। তারা কথা বলছিল, তখন জুনংয়ের ফোনে তার মায়ের কল আসলে সে আপসেট হয়ে সেখান থেকে উঠে চলে যায়। জুনং মায়ের ফোন ধরার সাহস পায় না। মা নিশ্চয়ই তার ফেভারিট খাবার রান্না করে অপেক্ষা করছে। মাকে সে কি জবাব দেবে, কিভাবে বলবে তার চাকরিটা হয়নি? মায়ের মুখোমুখি হবার সাহস জুনংয়ের ছিল না। সে আপসেট হয়ে হাঁটতে হাঁটতে একটা ব্রিজের ওপরে চলে আসে। তার ভেতরেও সুইসাইড প্রবণতা বাড়তে শুরু করে। এই সময় সে একজন ভবঘুরে টাইপের বৃদ্ধকে ব্রিজের ওপরে আসতে দেখে। বৃদ্ধ মূলত এখানে সুইসাইড করতে এসেছিল। বৃদ্ধ ব্রিজের রেলিং এর ওপরে উঠছিল, তখন জুনং গিয়ে তাকে আটকায়। এতে দুজনের ভেতরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এ সময় সেখানে রিয়ন আর লিম চলে আসে। এদেরকে এত দ্রুত ব্রিজে আসতে দেখে জুনং বেশ অবাক হয়ে যায়।
রিয়ন এসে প্রথমেই লাথি দিয়ে দুজনকে আলাদা করে। বৃদ্ধ চেঁচিয়ে বলে, আমার কি নিজের ইচ্ছায় সুইসাইড করার অধিকারও নেই? এত কষ্ট সহ্য করে আমি আর বাঁচতে চাই না। মরে গেলে আমাকে আর ভোগান্তি পোহাতে হবে না। রিয়ন বলে, আপনি চাইলে মরতেই পারেন, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এখন আপনি যেমন কষ্ট পাচ্ছেন মরার পরে আরো বেশি কষ্ট পাবেন। রিয়নের কথা শুনে জুনং ছুটে এসে বলে সে এগুলো বলে বৃদ্ধকে আরো কনফিউজ করছে। তার উচিত বৃদ্ধকে বোঝানো যাতে সে সুইসাইড না করে। তো তারা তর্ক করছিল। এই সুযোগে বৃদ্ধ কার্নিশের ওপরে উঠে যায়। তাকে খেয়াল করে জুনং লাফ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পিছলে গিয়ে বৃদ্ধের সাথে সাথে জুনংও নদীর ভেতরে পড়ে যায়। লিম জুয়ংকে বাঁচাতে যাবে, কিন্তু এ সময় তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, অর্থাৎ তার নিজের জগতে ফেরার সময় হয়ে গেছে। এই অ্যালার্মটা বাজলেই তার ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে যায়। লিম ফিরে যাবার আগে রিয়নকে বলে যায় সে হেডকোয়ার্টারে গিয়ে যোগাযোগ করবে, যাতে তাদের আগে এসকর্ট টিম জুনংয়ের কাছে পৌঁছাতে না পারে। এদিকে জুনং পানির ভেতরে পড়ার সময়ে তার লাইফের সুন্দর ঘটনাগুলো মনে পড়তে থাকে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার বাঁচার ইচ্ছে জাগে। তো রিয়ন পানিতে ঝাঁপ দিয়ে জুনংকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করে। জুনং জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। প্রথমে জুনং বুঝতে পারছিল না সে বেঁচে আছে নাকি মরে গেছে। বেঁচে আছে বুঝতে পেরে সে হম্বিতম্বি হয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে। তারপরই তার খেয়াল হয় তার শরীরটা কেমন যেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সে বেড থেকে নেমে দেখে বেডে তার মতোই একজন শুয়ে আছে। এবার জুনং বুঝতে পারে দেহ থেকে তার আত্মাটা আলাদা হয়ে গেছে। এ সময় সে দরজার কাছে রিয়নকে দেখে চিল্লাতে শুরু করে। তাই রিয়ন ইশারায় জুনংয়ের মুখটা বন্ধ করে দেয়। জুনং শান্ত হলে তার মুখটা আবারও খুলে দেওয়া হয় এবং রিয়ন নিজের পরিচয়টা তাকে দেয়। জুনং রিয়নের পরিচয় জানতে পেরে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে আমি কি তাহলে মরে গেছি? রিয়ন জানায় জুনং এখনো মরেনি, তবে সে এখন কোমায় চলে গেছে। আগামী 3 বছর তাকে কোমায় থাকতে হবে। তবে জুনংয়ের আত্মার সাথে এই 3 বছর কি করা হবে সেই বিচারের জন্য রিয়ন জুনংকে জুমাদেং হেড অফিসে নিয়ে যায়। জুনংয়ের যেহেতু কোনো শরীর ছিল না, তাই রিয়ন নিজের পাওয়ার দিয়ে তাকে একটা শরীরও দেয়। তো জুমাদেংয়ে যাবার পরে রিয়ন জুনংকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। হেডকোয়ার্টারে যাবার পথে একটা ব্রিজ আছে। রিয়ন জুনংকে সাবধানে ব্রিজটা পার হতে বলে। এখান থেকে পড়ে গেলে সে সোজা নরকে চলে যাবে। তো হেডকোয়ার্টারে গিয়ে জুনং অপেক্ষা করছিল। একটু পরে জুমাদেংয়ের পরিচালক দ্য জেড এম্পায়ারের সাথে জুনংয়ের দেখা হয়। জেড খুব ভালো একজন মহিলা ছিলেন। সে মমতা দিয়ে সবাইকে আগলে রাখত, আবার সেই এখানকার সব স্টাফকে নিয়ন্ত্রণ করত এবং তার সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে ধরা হতো। তো জুনং যেহেতু একজন মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে কোমায় চলে গেছে, এই জন্য জেড তার ওপরে খুব খুশি হয়। সে জুনংকে বলে তোমাকে 2টো অপশন দেওয়া হচ্ছে, তুমি এভাবে 3 বছর কোমায় থাকবে অথবা তুমি আমাদের হয়ে কাজ করবে। বিনিময়ে তোমাকে 6 মাস পরে কোমা থেকে জাগিয়ে তোলা হবে। এটা শুনে জুনং খুব উৎসুক হয়ে ওঠে। সে দ্রুত মায়ের কাছে ফিরে যাবার জন্য জেডের শর্ত মেনে নেয় এবং তাদের হয়ে কাজ করতে রাজি হয়। তো এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য জেড সব ডিপার্টমেন্টের প্রধানদের ডেকে মিটিং করে। যদিও কোনো ডিপার্টমেন্টই রিয়নের রিস্ক ম্যানেজমেন্ট টিমকে পছন্দ করত না। তাদের সবার একই মেন্টালিটি, যারা মরতে চাইছে তাদের বাঁচিয়ে কি লাভ। জেড তাদের বুঝিয়ে বলে কোরিয়াতে প্রতিদিন 40 জন লোক আত্মহত্যা করে, বছরে যেটা প্রায় 15,000 জন। অথচ সেই অনুপাতে তাদের জন্মহার অনেক কম। এই জন্য সুইসাইড প্রবণতা কমাতে হবে, না হলে কোরিয়া একসময় ধ্বংস হয়ে যাবে। আর কোরিয়া না থাকলে তাদের এই কোম্পানিটাও আর থাকবে না, কারণ এরা জাস্ট কোরিয়া বেসড কোম্পানি। তো জেডের নির্দেশে সবাই বাধ্য হয়ে মেনে নেয় এবং রিস্ক ম্যানেজমেন্ট টিমে জুনংকে চাকরি দেওয়া হয়। যদিও রিয়ন জুনংকে নিজের দলে চাইছিল না, সে বিচক্ষণ দক্ষ কাউকে টিমে চাইছিল, কিন্তু এই টিমের প্রতি কেউই তেমন আগ্রহী ছিল না। তাছাড়া রিয়নের টিমেই সবচেয়ে কম স্টাফ ছিল। তার উপর আবার লিম ঘড়ি ধরে জাস্ট 8 ঘন্টাই কাজ করত, ফলে যা কিছু সব রিয়নকে একাই সামলানো লাগতো। এই জন্য সে জুনংকে টিমে নিতে রাজি হয়। তারা কথা বলছিল, এ সময় রিয়নের ডিভাইসের নোটিফিকেশন আসে। ইউনবি নামের 29 বছর বয়সী একজন টিভি স্ক্রিন রাইটারের ওপরে সুইসাইডের নেগেটিভ এনার্জি ডিটেক্ট হয়েছে। তো রিয়ন লিম এবং জুনংকে নিয়ে তাকে বাঁচাতে পৃথিবীতে চলে আসে। লিম অ্যাপে চেক করে দেখে ইউনবির ওপরে প্রায় 80% সুইসাইডের নেগেটিভ এনার্জি শো করছে। তারা ইউনবির অফিসের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। একটু পরে ইউনবির রাস্তা পার হতে গিয়ে একজনের সাথে ধাক্কা খেয়ে হঠাৎ পড়ে যায়। এই সময় রাস্তা দিয়ে জোরে একটা বাইক যাচ্ছিল। বাইকটাও হঠাৎ অ্যাক্সিডেন্ট করে পিছলে ইউনবির দিকে ছুটতে শুরু করে। এতে ইউনবির কনফার্ম মারা যাবার কথা।
তাই জুনং তাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, যদিও সে দৌড়ে তার কাছে পৌঁছাতে পারে না। এই জন্য রিয়ন তার শক্তি ইউজ করে এক চুটকি মেরে সময় থামিয়ে দেয়, ফলে প্রতিটা বস্তুকণা পর্যন্ত স্টপ হয়ে যায়। এরপরে রিয়ন এগিয়ে গিয়ে বাইকের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর সে আবার সময় চালু করে দিলে তখন বাইকটা অন্যদিকে গিয়ে ধাক্কা খায়। ইয়নবি বেঁচে যায়। রিয়নের পাওয়ার দেখে জুনং পুরো হতভম্ব হয়ে যায়। যাই হোক, ইয়নবি অফিসে ঢুকে ফ্রেশ হয়ে প্রস্তুতি নিচ্ছিল, কারণ বিখ্যাত কমিক্স বই বুকসনের লেখিকা কিম হে উনের সাথে আজ তার একটা ইন্টারভিউ আছে। রিয়ন তার টিম নিয়ে এই অজুহাতে অফিসে যায় এবং জানায় তারা এই প্রোগ্রামের প্রডিউসার। তো ইন্টারভিউর প্রস্তুতির জন্য ইয়নবি কমিক্স বুকটা খুলে পড়তে বসে, কিন্তু এটা পড়ে তার অতীতের কথা মনে পড়ে যায়। এই কমিক্সটা মূলত একটা স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে লেখা। স্কুলের ক্লাসমেটরা তাকে অনেক বুলি করত। ইয়নবিরও এরকম একটা অতীত আছে, তাই সে খুবই বিচলিত হয়ে পড়ে এবং বসের কাছে গিয়ে বলে সে এই ইন্টারভিউটা নিতে পারবে না, কিন্তু বস তাকে কড়াভাবে নির্দেশ দেয় তাকেই এই ইন্টারভিউটা নিতে হবে। অজ্ঞতা নির্ধারিত সময় ইন্টারভিউ শুরু হয়। লেখিকা হেইয়নের সামনে বসে ইয়নবির খুবই অস্থির লাগছিল। তাছাড়া হেইয়ন একটা ক্লিক পেন বা টিপ কলম ধরেছিল আর কলমের পেছনের বাটনটা বারবার ক্লিক করছিল। এই আওয়াজে ইয়নবির ভেতরে অস্থিরতা তৈরি হয়ে যায়। এক পর্যায়ে সে আর টলারেট করতে না পেরে দৌড়ে বাথরুমে চলে যায় এবং কাঁদতে শুরু করে। সে যে শুধু কাঁদছিল তাই না, বরং কান্নার মাঝে মাঝে অদ্ভুতভাবে হাসছিল। আড়াল থেকে এটা দেখে রিয়ন ধারণা করে ইয়নবি আর লেখিকা হেইয়নের মাঝে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। এই জন্য রিয়ন লিমকে হেডকোয়ার্টার থেকে স্মৃতির চাবি নিয়ে আসতে বলে। তারা ইয়নবির স্মৃতিতে প্রবেশ করে দেখবে অতীতে তার সাথে কি ঘটেছে। বেশ কিছুক্ষণ পরে লিম স্মৃতির চাবি এনে দেয়, কিন্তু ততক্ষণে লিমের ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে গিয়েছিল, তাই অ্যালার্ম বাজতেই সে বাড়ি চলে যায়। এই জন্য রিয়ন জুনংকে নিয়ে ইয়নবির স্মৃতিতে ঢোকার সিদ্ধান্ত নেয়। রিয়ন একটা কাচের দরজায় চাবিটা ঢুকিয়ে ঘোরাতেই তারা টেলিপোর্ট হয়ে ইয়নবির স্মৃতিতে ঢুকে যায়। আর প্রথমেই তারা ইয়নবির স্কুলে গিয়ে উপস্থিত হয়। তারা স্কুলের সামনে দাঁড়িয়েছিল, তখন হেয়নকে তার বান্ধবীদের সাথে মজা করতে করতে দৌড়ে আসতে দেখতে পায়। রিয়ন দ্রুত জুনংকে পথ থেকে সরিয়ে নেয় এবং বলে কোনোভাবেই মানুষের সাথে ধাক্কা খাওয়া যাবে না বা ওদের টাচ করা যাবে না। ওরা যদি একবার আমাদের উপস্থিতি টের পেয়ে যায় তাহলে আমরা চিরদিনের মতো ওদের মেমোরিতে আটকে যাব আর কখনোই এখান থেকে বের হতে পারবো না। তো যাই হোক, ক্লাসরুমে বসে ইয়নবি তার এক বান্ধবীর সাথে গল্প করছিল এবং গল্পের সময়ে হাসাহাসি করছিল। ইয়নবির হাসি দেখে হেইয়নের সহ্য হচ্ছিল না, তাই সে উঠে এসে ইয়নবির সাথে ঝামেলা শুরু করে দেয়। এমনকি দলবল সহ ইয়নবিকে বাইরে নিয়ে গিয়ে মারধর করে আর তার ব্যাগের সব জিনিসপত্র ফেলে দেয়। ইয়নবির ব্যাগে একটা টিপ কলম ছিল। হেয়ন টিপ কলমটা বারবার ক্লিক করে বলে আমি যখনই এই কলমে ক্লিক করব তুই তখনই হাসবি, তা না হলে তোকে মেরে ভর্তা বানিয়ে দেব। মার খাওয়ার ভয়ে তখন থেকে হেয়ন কলমে ক্লিক করলেই ইয়নবি হাসত। এমনকি ক্লাস টাইমেও সে হেয়নের হাত থেকে রেহাই পেত না। একদিন ইয়নবি লকার খুলে দেখে হেয়ন এবং তার বান্ধবীরা ভেতরে অনেক উল্টাপাল্টা জিনিস রেখেছে এবং ইয়নবির নামে আজে বাজে চিরকুট লিখে রেখেছে। এইসব দেখে ইয়নবির কান্না পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে হেয়ন কলমে ক্লিক করতে শুরু করে, তাই কান্না চেপে রেখে ইয়নবিকে বাধ্য হয়ে হাসতে হয়। এই সময় হেয়ন ইয়নবির মাথার ওপরে দুধ ঢেলে দেয়, তবুও সে ইয়নবিকে সে কান্নার সুযোগ দেয় না, বারবার কলম ক্লিক করে হাসতে বাধ্য করে। একদিন ছাদে ইয়নবির বান্ধবী তাকে পরামর্শ দিচ্ছিল ইয়নবির স্কুল অথরিটির কাছে কমপ্লেন জানানো উচিত। তারা কথা বলছিল, তখন ছাদে হেয়ন দলবল নিয়ে চলে আসে। ইয়নবির সাথে কথা বলতে দেখে সে মেয়েটার ওপরে রেগে যায় এবং বলে আজ থেকে সে ইয়নবির বদলে এই মেয়েটাকে বুলি করবে। বান্ধবীকে বাঁচাতে ইয়নবি হেয়নের পা ধরে কান্নাকাটি শুরু করে, এমনকি পেনটা নিজের হাতে তুলে নিয়ে একাই ক্লিক করে একা একাই হাসতে শুরু করে। সে কাঁদছিল, কান্নার ফাঁকেও আবার হাসছিল। এসব দেখে হেয়ন আর তার বান্ধবীরা খুব আনন্দ পাচ্ছিল। এই ঘটনার পরে তারা ইয়নবিকে আবারও বাইরে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। তারা সবাই মিলে ইয়নবিকে ফুটবলের মতো লাথি মারছিল, আবার মারের ফাঁকে ফাঁকে তার গায়ে দুধ ঢেলে দিচ্ছিল। এইসব দেখে জুনং আর সহ্য করতে পারছিল না। সে ছুটে গিয়ে ইয়নবির ঢাল হয়ে দাঁড়ায় আর তখনই হেয়ন তাকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে আপনি কে। অর্থাৎ তারা জুনংকে ডিটেক্ট করে ফেলেছে আর রুলস অনুযায়ী তাদের উপস্থিতি কেউ জেনে গেলে তারা স্মৃতির দুনিয়ায় আটকা পড়ে যাবে। অলরেডি তাই পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, ফলে তাদের রিয়েলিটি ভাঙতে শুরু করে। রিয়ন দ্রুত ছুটে গিয়ে
জুনংকে টেনে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু রিয়েলিটি তাদের তাড়া করেই যাচ্ছিল। তারা দ্রুত চাবি দিয়ে একটা দরজা খুলে ক্লাসরুমে ঢুকে পড়ে। এতে তারা ইয়নবির স্মৃতির আরেকটা অংশে চলে আসে। এই অংশে এসে দেখে ইয়নবি ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। ব্ল্যাকবোর্ডে তার নামে অনেক আজেবাজে জিনিস লেখা আছে। সে কাঁদতে কাঁদতে সেগুলো মোছার চেষ্টা করছে। এরপরে রিয়েলিটির তাড়া খেয়ে তারা ইয়নবির স্মৃতির আরেকটা অংশে চলে যায়। সেখানেও তারা দুঃখী ইয়নবিকেই দেখতে পায়। ইয়নবি একা রুমে বসে ফ্রাস্ট্রেটেড হয়ে কাঁদছিল। এই সময় তারা রিয়েলিটির তাড়া খেয়ে ইয়নবির স্মৃতির আরও একটা অংশে চলে যায়। এবার তারা একটা ট্রেনে চলে আসে। ট্রেনে ইয়নবি বসেছিল এবং মোবাইলে সে একজন কমেডিয়ানের কৌতুক দেখে হাসছিল। আর এই প্রথমবার তারা ইয়নবিকে হাসতে দেখে। তো এই সময় ট্রেনের ভেতরেও রিয়েলিটি ভাঙতে শুরু করে। তারাও ওই গোলকধাঁধার মাঝে পড়ে গেলে আজীবনের মতো এখানেই আটকে যাবে। জুনং দ্রুত ট্রেনের একটা দরজায় স্মৃতির চাবি দিয়ে লক খোলার চেষ্টা করে এবং লাস্ট মুহূর্তে তারা ইয়নবির স্মৃতির জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। বাস্তবে ফিরে এসে রিয়ন জুনংকে বকাঝকা শুরু করে। জুনংয়ের বোকামির জন্যই তারা আটকা পড়ে যাচ্ছিল। জুনং বলে সে গিয়ে না আটকালে ওরা ইয়নবিকে মেরে ফেলতো। রিয়ন বিরক্ত হয়ে বলে, বলদের বাচ্চা, ওইটা ওর স্মৃতিতে ঘটছিল। ওই ঘটনাগুলো অনেক আগেই ঘটে গেছে, কিন্তু এই গাধাটাকে বুঝিয়ে বা কি লাভ। রিয়ং জুনংয়ের কাছ থেকে স্মৃতির চাবিটা নিতে গিয়ে দেখে দরজা খোলার সময়ে সে অলরেডি চাবিটা ভেঙে ফেলেছে। এতে রিয়ন জুনংয়ের ওপরে আরো বিরক্ত হয়। এদিকে হেয়ন তার দুই বান্ধবীর সাথে বসে আড্ডা দিচ্ছিল। হেয়ন ইয়নবির চেহারা ভুলেই গিয়েছিল। কথায় কথায় ওর বান্ধবীরা জানায় আজ যে টিভি স্ক্রিন রাইটার হেয়নের ইন্টারভিউ নিয়েছিল সেই ইয়নবি। ইয়নবিকে জ্বালানোর পুরনো কথাগুলো মনে করে তারা অনেক হাসি তামাশা করে। অন্যদিকে ইয়নবি বুঝতে পারছিল হেয়নের লেখা বুকসন বইটা তারই কাহিনী নিয়ে লেখা। এই জন্য সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। বইটা তাকে বারবার পুরনো ট্রমা মনে করিয়ে দিচ্ছিল। যাই হোক, আজ ইন্টারভিউ কমপ্লিট হয়েছিল না, তাই পরের দিন আবারও হেয়নের ইন্টারভিউ শিডিউল ছিল। হেয়ন যেহেতু ইয়নবির পরিচয় পেয়ে গেছে, তাই ইন্টারভিউ টাইমে সে ইচ্ছা করে অনর্গল কলমে ক্লিক করতে থাকে। এতে ইয়নবির প্রচণ্ড রকমের অস্বস্তি শুরু হয়। ইয়নবিকে প্রোটেক্ট করতে জুনং হেয়নের হাত থেকে কলমটা কেড়ে নিয়ে বলে, আমার এরকম সাউন্ডের সমস্যা হয়। এভাবে সে কোনো রকমের পরিস্থিতির ব্যাকআপ দেয়। ইন্টারভিউ শেষ হলে রিয়ন এবং লিম জুনংকে বকাঝকা করে। তার এভাবে ইন্টারফেয়ার করা উচিত হয়নি। তারা এখানে এসেছে ইয়নবির সুইসাইড আটকাতে। হেয়নকে শাস্তি দেওয়া ওদের দায়িত্ব না। এদিকে ইন্টারভিউ শেষ করে ইয়নবি তার বসকে ফোন করে। ইয়নবি বসকে জানায় স্কুলে থাকতে হেয়ন তাকে অনেক বুলি করত, আর এই বইটাও তারই উপরে লেখা হয়েছে। তাই সে হেয়নের সামনে গেলেই ট্রমাটাইজড হয়ে পড়ছে। তাই সে তার বসকে এই ইন্টারভিউ টিভিতে প্রচার করতে নিষেধ করে, কিন্তু বস তার কোনো কথাই শোনে না। এ সময় হেয়ন তার কাছে চলে আসে এবং পুরনো কথা তুলে ইয়নবিকে মানসিক টর্চার করতে শুরু করে। মানসিক টর্চার সহ্য করতে না পেরে ইয়নবি এবার সিঁড়ি বেয়ে ছাদের দিকে দৌড়াতে শুরু করে। রিয়ন, লিম এবং জুনং ইয়নবিকে দৌড়ে যেতে দেখে অ্যাপে চেক করে দেখে ইয়নবির সুইসাইডের প্রবণতা 92%-এ পৌঁছে গেছে, যেটা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা। জুনং ইয়নবির পেছনে ছুটে গিয়ে তাকে ছাদের দরজার কাছে আটকায় এবং বোঝানোর চেষ্টা করে যাতে সে সুইসাইড না করে। কিন্তু ইয়নবি এ সময় ভালো মন্দ বোঝার পরিস্থিতিতে ছিল না। সে জুনংকে ইগনোর করে ছাদের দরজা খোলে এবং ছাদের ওপরে রিয়ন এবং লিমকে পথ আটকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। রিয়ন এবার ইয়নবিকে নানাভাবে বোঝানো শুরু করে, তবে রিয়নের বোঝানোর ধরন একটু রাফ টাইপের ছিল, তাই জুনং তাকে বাধা দেয়। এই জন্য লিম জুনংকে টেনে ভেতরে নিয়ে চলে যায়। রিয়ন ইয়নবিকে আরো কিছুক্ষণ বোঝায়, কিন্তু এতে কাজ হয় না। ইয়নবি ছাদের কানিসে গিয়ে দাঁড়ালে রিয়ন তাকে লাস্টবার বোঝানোর চেষ্টা করে। তখন ইয়নবি হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে সে বাঁচতে চায়, কিন্তু এই কুৎসিত মানুষগুলো তাকে বাঁচতে দিচ্ছে না। এই বলে সে নিচে ঝাঁপ দেয়। সে যখন নিচের দিকে পড়ছিল তখন তার লাইফের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। অর্ধেক পথ পড়তেই রিয়ন এসে ইয়নবিকে ধরে ফেলে এবং তার প্রাণ বাঁচিয়ে নিচে নামিয়ে আনে। এরপরে তাকে বুঝিয়ে বলে ওরা তোমাকে বুলি করত কারণ তুমি প্রতিবাদ করতে না। তুমি যদি একবার ঘুরে দাঁড়াতে তাহলে ওরা আর তোমার সাথে এরকম করার সাহস পেত না। এই দুনিয়ায় তারাই টিকে থাকে যারা নিজেকে প্রোটেক্ট করতে পারে। তাই নিজেকে দুর্বল না ভেবে শক্ত হও, লড়াই করতে শেখো, তাহলে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। রিয়নের বোঝানোর জন্য ইয়নবির মনটা অনেক হালকা হয়ে যায়। ফলে তার সুইসাইড প্রবণতা 50%-এ নেমে আসে। তবে যেহেতু 50% প্রবণতা ছিল তাই রিস্ক তখনও কাটেনি। তবে এ সময় জুনং একটা কাণ্ড ঘটায়। তারা ইয়নবির স্মৃতিতে গিয়ে দেখেছিল সে ট্রেনের ভেতরে বসে একজন কমেডিয়ানের কৌতুক দেখে হাসছিল।
জুনং সেই কমেডিয়ানকে ধরে ইয়নবির কাছে নিয়ে আসে। অ্যাকচুয়ালি কমেডিয়ান টয়লেটে কমেডে বসেছিল। টয়লেট শেষে সে দেখে টিস্যু নেই। এতে সে বিচলিত হয়ে পড়ে। আসলে জুনং আগেই সব টিস্যু সরিয়ে নিয়েছিল। সে পাশের টয়লেট থেকে কমেডিয়ানকে শর্ত দেয়, সে যদি জুনংয়ের সাথে যায় তবে সে তাকে টিস্যু দেবে। ইজ্জত বাঁচাতে কমেডিয়ান জুনংয়ের শর্ত মেনে নেয়। এভাবেই মূলত সে কমেডিয়ানকে এখানে ধরে এনেছিল। তো কমেডিয়ান ইয়নবিকে কৌতুক শোনালে ইয়নবি আবার হেসে ফেলে। তখন জুনং তাকে জড়িয়ে ধরে অনুপ্রেরণা দেয়। এতে ইয়নবির মন পুরোপুরি ভালো হয়ে যায়। ফলে অ্যাপে তার সুইসাইড প্রবণতা 20%-এ নেমে আসে এবং রেড লাইট অ্যাপটাও গ্রিন হয়ে যায়। রিয়ন আর লিম এই প্রথমবার অ্যাপে গ্রিন সিগন্যাল দেখতে পেল, অর্থাৎ এটাই তাদের টিমের আজ পর্যন্ত বেস্ট সাকসেস। যাই হোক, হেয়ন এত কিছু করার পরে রিয়ন তাকে এমনি এমনি ছেড়ে দিতে চাইছিল না। তাই সে হেয়নের কাছে গিয়ে চয়েস দেয়, সে যেন ইয়নবির কাছে ক্ষমা চায়। স্বাভাবিকভাবেই হেয়ন এটা মানতে চায় না। তাই রিয়ন এবার হেয়নের গলা চেপে ধরে এবং তাকে সেই সব ট্রমা ফিল করায় যেগুলো ইয়নবির সাথে ঘটেছিল। এই ভয়াবহ ট্রমা ফিল করার পরে হেয়ন রিয়নের পা ধরে কান্নাকাটি করে ক্ষমা চায়। তবে তার শাস্তি তখনও বাকি ছিল। রিয়ন টিভি অন করে এবং হেয়নকে একটা নিউজ দেখায়। হেয়ন স্কুলে ইয়নবিকে বুলি করত এবং তার উপর ভিত্তি করেই কমিক্স ওয়েবটুনটা বানিয়েছে। এটা এক্সপোজ হয়ে গেছে, ফলে পাবলিক হেয়নের শাস্তি চাচ্ছে। রিয়ন হেয়নকে বলে, এটা তো কেবল শুরু, মৃত্যুর পরে তোমার নরক নিশ্চিত। এই বলে সে চলে যায়। এছাড়া জুমাদেঙে ফিরে আসার আগে রিয়ন হেয়নের 2 বান্ধবীকেও শাস্তি দিয়ে আসে। এদিকে ইয়নবিও নিউজটা দেখে খুশি হয়। তার কাছে সাংবাদিকদের ফোন আসতে শুরু করে এবং স্কুলের বুলির ব্যাপারে ইন্টারভিউ দিতে বলে। ইয়নবিও এবার লড়াই করার সাহস পেয়ে গেছে, তাই সে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। এরপরে সে হেয়নের বইটা ডাস্টবিনে ফেলে দেয়। যাই হোক, একটু গড়বড় করলেও জুনংয়ের ভালো পারফরমেন্সের কারণে তাকে এবার জুমাদেং রিস্ক ম্যানেজমেন্ট টিমের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হয়। তাকে একটা রেজিস্ট্রেশন নম্বর, প্রপার ড্রেস এবং ডিভাইসে রেড লাইট অ্যাপও ইনস্টল করে দেওয়া হয়। এখন সে নিজে নিজেই দেখতে পাবে কারা সুইসাইডের হাই রিস্কে আছে। জুনংয়ের ডিভাইসে প্রথম যার সুইসাইড নোটিফিকেশন আসে তার নাম জেসু। জেসুর 29 বছর বয়স, আর সে পুলিশের চাকরির প্রিপারেশন নিচ্ছে। আর দুঃখজনকভাবে জেসু হলো জুনংয়ের বেস্ট ফ্রেন্ড। নিজের বন্ধু সুইসাইড করতে চলেছে, এটা দেখে সে বিচলিত হয়ে পড়ে। তার জেসুর সাথে প্রথম পরিচয়ের স্মৃতিটা মনে পড়ে যায়। তখন জুনং হাই স্কুলে ভর্তি হয়েছে। একদিন দেখে ক্লাসের কয়েকটা ছেলে জেসুর নতুন জুতো কেড়ে নিয়ে তাকে বুলি করছে। জুনং অবশ্য নিজেকে এই ঝামেলায় জড়াতে চাইছিল না, কিন্তু যখন জুনং জানতে পারে কিন্ডারগার্টেনে সে আর জেসু ফ্রেন্ড ছিল, তারা ছোটবেলায় একই সাথে পড়েছে, এই জন্য বন্ধুকে বাঁচাতে সেও ঝামেলায় জড়িয়ে পড়ে। বলা বাহুল্য, সেদিন এরা দুজনেই ওদের কাছে বেদম মার খায়। মার খেয়ে সন্ধ্যায় ওরা একটা রেস্টুরেন্টে ফ্রাইড চিকেন খেতে যায়। জেসুর ফ্রাইড চিকেন খুব পছন্দ ছিল। তো যাই হোক, নোটিফিকেশন দেখা মাত্রই জুনং ছুটে জেসুর বাড়িতে চলে যায় এবং তাকে ডাকাডাকি শুরু করে। অনেকক্ষণ ডাকাডাকির পরে জেসু দরজা খুলে ঠিকই, কিন্তু সে জুনংকে চিনতে পারে না। আসলে লিম যখন জুনংয়ের আইডেন্টিটি বানাচ্ছিল তখন সে জুনংয়ের চেহারাটা চেঞ্জ করে দিয়েছিল, কারণ জুনং যেমন আবেগী তাতে সে পৃথিবীতে গিয়ে কিছু না কিছু ঝামেলা অবশ্যই বাঁধাবে। তখন ইনভেস্টিগেশন হলে তারাও মুশকিলে পড়ে যাবে। তো জুনংয়ের চেহারা অন্য মানুষের মতো হয়ে গিয়েছিল, তাই জেসু তাকে আর চিনতে পারে না। এই জন্য সে দরজা বন্ধ করে দেয়। তবুও জুনং দরজা ধাক্কানো থামায় না। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং জুনংকে থানায় ধরে নিয়ে যায়। জেসুই বিরক্ত হয়ে পুলিশ ডেকেছিল। থানায় গিয়ে জুনং নিজের আইডেন্টিটি কার্ড দেখায়, কিন্তু আইডেন্টিটি কার্ডে জুনংয়ের আসল ফটো ছিল, যেটা তার বর্তমান চেহারার সাথে মিলছিল না। তাই পুলিশ তার কোনো কথাই শুনছিল না। একটু পরে সেখানে লিম চলে আসে। লিমকে দেখে জুনং একটু অবাক হয়। সে বুঝতে পারছিল না সে এখানে আছে লিম কিভাবে জানলো। আসলে জুমাদেং ম্যানেজমেন্ট ব্যুরোতে সবার A to Z সব ডিটেলস থাকে। সেখান থেকে রিয়ন এবং লিম জানতে পেরেছিল জেসু আর জুনং বেস্ট ফ্রেন্ড, তাই ওরা জুনংয়ের ওপরে নজর রাখছিল। তো লিম পুলিশকে জুনংয়ের বর্তমান চেহারার আইডেন্টিটি কার্ড দেখায় এবং পুলিশকে কনভিন্স করে জুনংকে ছাড়িয়ে নিয়ে আসে। জুমাদেংয়ের ম্যানেজমেন্ট ব্যুরোতে আসার পরে রিয়ন জুনংকে একটু বকাঝকা করে, কারণ সে টিমের হেল্প না নিয়ে একাই পণ্ডিতি করতে গিয়ে আবারও ঝামেলা পাকিয়েছে। জুনং জানায় বন্ধুর বিপদ দেখে সে নিজেকে সামলাতে পারেনি। লিম বোঝায় তাদের লজিক্যালি কাজ করতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ হয় না। জেসু অনেক পরিশ্রমের পরেও টানা 3 বার পুলিশ একাডেমির পরীক্ষায় ফেল করেছে। এতে তার স্বপ্ন ভেঙে গেছে, এই জন্যই মূলত সে সুইসাইড করতে চায়। তো তারা ভাবছিল কিভাবে জেসুকে সুইসাইড প্রবণতা থেকে ফিরিয়ে আনা যায়। তখন জুনং বলে ওঠে
জেসু যখনই আপসেট থাকতো সে ফ্রাইড চিকেনের কথা বলতো। সে ছোটবেলায় বাবা মায়ের সাথে যে ফ্রাইড চিকেন খেয়েছিল এখনও সেটার গল্প করে। হয়তো তার কাছে চিকেন নিয়ে গেলে তার মন ভালো হয়ে যাবে। রিয়ন বা লিম কেউই জুনংয়ের কথাকে গুরুত্ব দেয় না, তবে তারা পৃথিবীতে নেমে আসে। এরপর রিয়ন আর লিম জেসুর বাড়িতে যায় তাকে বোঝাতে, কিন্তু জেসু তাদের মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। তখন জুনং একটা ট্রিক্স খাটায়। সে জেসুর মোবাইলে মোটিভেশনাল মেসেজ পাঠাতে শুরু করে। মেসেজ দেখে আতঙ্কে জেসু বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। ওরাও জেসুকে পেছনে তাড়া করে। দৌড়ানোর সময়ে জুনং লিমকে জিজ্ঞেস করে তারা টেলিপোর্ট হয়ে জেসুকে ধরছে না কেন। লিম জানায় চারিদিকে সিসি ক্যামেরা লাগানো, তারা টেলিপোর্ট হলে সেটা ক্যামেরায় ধরা পড়বে, এতে মানুষ তাদের ভূত ভেবে আতঙ্কিত হয়ে যাবে। তো দৌড়তে দৌড়তে এক পর্যায়ে তারা জেসুকে হারিয়ে ফেলে। জুনং জেসুর মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখে সে একটা হাসপাতালে গিয়েছে, আর এই হাসপাতালেই মূলত জুনং কোমায় আছে। তো জুনং হাসপাতালে ঢুকে দেখে জেসু তার কেবিনের সামনে দাঁড়িয়ে বাইরে থেকে তাকে দেখছে, বন্ধু দেখতে এসেছে। এতে জুনং আরো ইমোশনাল হয়ে যায় এবং তার কাছে এগিয়ে যেতে থাকে। কিন্তু জুনংয়ের আত্মা তার বডির কাছাকাছি রেঞ্জে চলে এসেছিল, তাই তার ভেতরে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। সে প্রায় মরতেই বসেছিল। তবে এ সময় হাসপাতালে একটা মেয়ের আত্মাকে কবচ করতে এসকর্ট টিম এসেছিল। এসকর্ট টিমের লিডার জঙ্গিলের সেন্সে জুনংয়ের বিপদ ডিটেক্ট হয়, তাই সে এগিয়ে এসে জুনংকে টেনে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। এতে জুনং প্রাণে বেঁচে যায়। ততক্ষণে সেখানে রিয়ন আর লিমও চলে এসেছিল। জুঙ্গিল জুনংকে উদ্দেশ্য করে রিয়নকে বলে, এই ছেলে তো কমন বেসিক রুলসগুলোই জানে না, সে কিভাবে কাজ করবে। বুঝতে পারছি, তোমাদের টিমকে শীঘ্রই বিলুপ্ত ঘোষণা করা হবে। রিয়ং জুঙ্গিলের কথাকে গুরুত্ব না দিয়ে বলে জুঙ্গিল যেন তাদের কাজের পথে বাধা হয়ে না দাঁড়ায়। তারাও জুঙ্গিলের কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবে না। তারা সমঝোতা করছিল। তখন বিষণ্ণ মনে জেসু বেরিয়ে যায়। এই সময় জুনংয়ের ডিভাইসটা মেঝেতে পড়েছিল। ডিভাইসের দিকে তাকিয়ে তারা দেখতে পায় জেসুর সুইসাইড প্রবণতা 87%-এ পৌঁছে গেছে। এটা দেখে জুঙ্গিল বলে এই ছেলেটা সুইসাইড করলে সে তার টিমকে পাঠিয়ে দেবে আত্মাটাকে ধরে নিয়ে যাবার জন্য। রিস্ক ম্যানেজমেন্ট টিম যেন তখন কোনো বাধা না দেয়। এই বলে সে চলে যায়। হাসপাতাল থেকে বের হবার সময়ে জুনং জিজ্ঞেস করে সে কি ভুল করেছে। লিম বুঝিয়ে বলে তোমার আত্মা এখন যে শরীরে আছে সেটা টেম্পোরারি, আর কোমায় যে শরীরটা আছে সেটা তোমার অরিজিনাল শরীর। তো তোমার এই টেম্পোরারি শরীর এবং অরিজিনাল শরীর যখন কাছাকাছি চলে আসবে তখন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তোমার মেমোরি ক্ষতিগ্রস্ত হবে, ফলে তুমি আর কখনোই নিজের শরীরে ফিরে যেতে পারবে না, অর্থাৎ তুমি মরে যাবে। যদিও এই রুলসগুলো কন্ট্রাক্ট পেপারেই লেখা আছে, জুনং সেগুলো পড়েনি তাই জানতে পারেনি। যাই হোক, জেসু একা একা বসে ড্রিঙ্ক করছিল। জুনং তার টেবিলে গিয়ে বসে। যদিও চেহারা চেঞ্জ হওয়ায় তখনও জেসু জুনংকে চিনতে পারছিল না, তবে তার ফিলিংস হচ্ছিল জুনংই তার সামনে বসে আছে। তাই সে হড়বড় করে নিজের দুঃখের কথাগুলো শেয়ার করে। তারপরে অতিরিক্ত ড্রিঙ্কসের প্রভাবে ঘুমিয়ে যায়। তবে ঘুমানোর আগে সে বলে আমার ফ্রাইড চিকেন চাই। জুনং রিয়নকে বলে জেসু প্রায়ই চিকেন ফ্রাইয়ের কথা বলতো, যেটা সে ছোটবেলায় 6 বছর বয়সে খেয়েছিল। তাকে যদি অতীতে গিয়ে সেই স্পেশাল চিকেন ফ্রাই এনে দেওয়া যায় তাহলে তার সুইসাইড প্রবণতা কমে যেতেও পারে। কিন্তু আগেরবার ইউনবির স্মৃতিতে ঢুকে জুনং স্মৃতিতে যাওয়া আসার চাবি ভেঙে ফেলেছিল, তাই তারা এখন আর কারো স্মৃতিতেই ঢুকতে পারবে না। তবে তাদের ব্যাকআপ ব্যবস্থা আছে, তারা চাইলে টাইম ট্রাভেল করে অতীতে যেতে পারবে। তবে এই জন্য তাদের জেডের পারমিশন লাগবে। রিয়ন জেডের কাছ থেকে পারমিশন নিয়ে রিসিপশন থেকে একটা চাবি নেয়। এরপর রিয়ন জুনংকে নিয়ে গ্যারেজে একটা গাড়িতে চড়ে বসে। এই গাড়িতেই তারা টাইম ট্রাভেল করবে, তবে অতীতে গিয়ে তারা সর্বোচ্চ 12 ঘন্টা অবস্থান করতে পারবে। এর মাঝে ফিরে না এলে তারা আর কখনো ফিরতে পারবে না। তো তারা গাড়ি স্টার্ট করে 1999 সালে পৌঁছে যায়। আজকে জেসুর জন্মদিন ছিল। তার বাবা গাড়ি ভর্তি মোজা নিয়ে বিক্রির জন্য বের হচ্ছিল। তখন জেসু স্কুলে যাবার জন্য বের হয়। বাবা তাকে বলে জন্মদিন উপলক্ষে ডিনারে জেসুর ফেভারিট ফ্রাইড চিকেন এনে দেবে। এই সময় স্কুলের গাড়ি চলে এলে বাবা জেসুকে গাড়িতে উঠিয়ে দিতে যায়, কিন্তু জেসুকে স্কুলের গাড়িতে নেওয়া হয় না, কারণ জেসুর বাবা গত মাসের স্কুলের ফিস দিতে পারেনি। এই কারণে প্রিন্সিপাল নির্দেশ দিয়েছে ফিস পরিশোধ না করা পর্যন্ত জেসুকে ক্লাসে বসতে দেওয়া হবে না। স্কুলে যেতে না পারায় জেসু কাঁদতে শুরু করে। তখন বাবা তাকে ফ্রাইড চিকেনের কথা বলে সান্ত্বনা দিলে জেসু কান্না থামিয়ে চুপ করে যায়। এরপরে বাবা জেসুকে নিয়ে মার্কেটে যায়। সেখানে গাড়ি থামিয়ে তারা মোজা বিক্রি করছিল। হঠাৎ একটা কাজ মনে পড়ে যাওয়ায় বাবা জেসুকে মোজার কাছে বসিয়ে রেখে কোথাও চলে যায়। তখন জুনং আর রিয়ন জেসুর কাছে গিয়ে জিজ্ঞেস করে সে মোজা বিক্রি
এটি কেন করছে। জেসু জানায় তার মা হাসপাতালে, মায়ের চিকিৎসা খরচ আর তার স্কুলে ফিস দেবার জন্য টাকার প্রয়োজন। আর ফিস পরিশোধের পরে যদি কিছু টাকা বাঁচে তবে সেটা দিয়ে সে ফ্রাইড চিকেন খাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন একজোড়া মোজাও বিক্রি হয় না। তাই বাবা জেসুকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতাল অথরিটি জানায় হাসপাতালে জেসুর মায়ের অনেক বিল বাকি পড়ে আছে। বিল পরিশোধ না করলে তাকে আর এখানে রাখা হবে না। জেসুর বাবা হতাশ হয়ে স্ত্রীর কেবিনে যায়। তার চেহারা দেখে জেসুর মা ঘটনা বুঝতে পারে এবং বলে এখানে থেকে কাজ নেই, সে এখন সুস্থতা বোধ করছে, তাই সে বাড়ি ফিরতে চায়। তবে জেসুর বাবা ভরসা দিয়ে বলে সে হাসপাতালেই থাকুক, টাকার ব্যবস্থা সে করে ফেলবে। এরপর জেসুর বাবা জেসুকে নিয়ে বাইরে এসে দেখে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে তাদের সব মোজা ভিজে যায়। আপসেট হয়ে তারা বাড়ি ফিরে আরেক সমস্যায় পড়ে। জেসুর বাবা বাড়ি ভাড়া দিতে পারেনি, তাই বাড়িওয়ালা তাদের সব জিনিসপত্র অন্যত্র বিক্রি করে দিচ্ছে। জিনিসপত্রের ভেতরে জেসুর প্রিয় বইগুলো ছিল, তাই সে কাঁদতে শুরু করে। বাবা কিভাবে জেসুকে সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না, কারণ তারা নিজেদের শেষ আশ্রয়স্থলও হারিয়ে ফেলেছে। বাবা জেসুকে বলে আমি তোমাকে হাসপাতালে নামিয়ে দিচ্ছি, তুমি মায়ের কাছে থাকো, আমি তোমার জন্য ফ্রাইড চিকেন নিয়ে আসি। এই বলে বাবা জেসুকে হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যায়। তবে জেসু বাবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল বাবা তাকে মিথ্যা বলছে। আসলে তার বাবা সুইসাইড করতে যাচ্ছিল। জুনং আর রিয়ন তখনও লোকটাকে ফলো করছিল। তার গাড়ির গতিবিধি দেখে ওরা বুঝে যায় লোকটা অ্যাক্সিডেন্ট করবে। রিয়ন বলে সে জেসুর বাবার গাড়িতে লাইফ ইন্স্যুরেন্স পেপার এবং বই দেখেছে। তার মানে লোকটা হয়তো এখন মরার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তার পরিবার তার মৃত্যুর বিনিময়ে কিছু টাকা পায়। জেসুর বাবাকে বাঁচাতে রিয়ন জোরে গাড়ি চালিয়ে তার গাড়ির সামনে থামিয়ে দেয়। ফলে জেসুর বাবা অ্যাক্সিডেন্ট করতে ব্যর্থ হয়। এদিকে বর্তমান সময়ে জেসুর তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ছিল। সেই সব স্মৃতি ভেবে তার ভেতরে সুইসাইডের নেগেটিভ এনার্জি আরও বেড়ে যায়। রিয়ন লিমকে জেসুর খেয়াল রাখার জন্য রেখে গিয়েছিল। সে অ্যাপে চেক করে দেখে জেসুর সুইসাইড প্রবণতা 98%-এ পৌঁছে গেছে এবং রেড সিগন্যাল দেখাচ্ছে। জেসু হঠাৎ উঠে দাঁড়িয়ে রাস্তায় দৌড় দেয় এবং সুইসাইডের জন্য একটা চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তবে লিম ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে এনে বলে আর অল্প কিছুক্ষণ নিজেকে সামলে রাখো, তোমার জন্য ফ্রাইড চিকেন আনা হচ্ছে। লিম রিয়নকে ফোন দিয়ে জেসুর কন্ডিশন জানিয়ে দেয় এবং দ্রুত কিছু করতে বলে। অন্যদিকে 1999 সালে জেসুর বাবা মরতে ব্যর্থ হয়ে ছটফট শুরু করে। তখন জুনং আর রিয়ন মিলে তাকে সামলানোর চেষ্টা করে। জেসুর বাবা বলে ছেলের জন্য একটু ফ্রাইড চিকেন কেনার ক্ষমতা আমার নেই, কি লাভ এই জীবন রেখে, অন্তত আমি মরে গেলে ইন্স্যুরেন্স থেকে তারা কিছু টাকা পাবে। রিয়ন তাকে বোঝায় মরে গেলেই সবকিছুর সমাধান হয়ে যাবে না। জুনং লোকটাকে বলে আপনি একটু অপেক্ষা করেন, আমরা ফ্রাইড চিকেন নিয়ে আসছি। এই বলে জুনং আর রিয়ন বেরিয়ে পড়ে, কিন্তু তারা একটাও দোকান খোলা পাচ্ছিল না। অবশেষে তারা জুমাদেং ফ্রাইড চিকেন নামের একটা দোকান খোলা পায়। নামটা দেখে রিয়ন বুঝে যায় তাদের ডিরেক্টর জেড তাদের জন্য এই দোকানটা বানিয়ে রেখেছে। তো তারা ভেতরে ঢুকে দেখে ফ্রাইড চিকেন বানানোর সব উপকরণই রাখা আছে। দুজনে মিলে দ্রুত সেগুলো দিয়ে ফ্রাইড চিকেন বানায় এবং সেগুলো দিয়ে দুটো প্যাকেট করে। একটা প্যাকেট তারা জেসুর বাবাকে দেবে, যাতে জেসু চিকেন খেয়ে তার স্মৃতিতে এই চিকেনের স্বাদের ফিলিংস জন্মায়। আর সেকেন্ড প্যাকেটটা নিয়ে গিয়ে তারা বর্তমান সময়ের জেসুকে দেবে, যাতে চিকেনের স্বাদ পুরনো চিকেনের সাথে মিলে যায়। তো প্যাকেটের ওপরে রিয়ন চিরকুট লিখে দেয়, হেরে যাওয়া মানে তোমাকে আরও একবার চেষ্টা করতে হবে। এরপরে ছোট্ট জেসুর স্মৃতিকে আরও সুন্দর করে রাঙিয়ে দেবার জন্য তারা মুরগির কস্টিউম পরে এবং জেসুর বাবার সাথে হাসপাতালে গিয়ে জেসুকে নেচে গিয়ে ফ্রাইড চিকেন দেয়। জেসুর ফ্রাইড চিকেন পেয়ে প্রচণ্ড খুশি হয়। ছেলের হাসি মুখ দেখে জেসুর বাবারও মরার ইচ্ছে চলে যায়। সে আবারও নতুন করে স্ট্রাগল করার অনুপ্রেরণা পায়। তো জেসুর স্মৃতিতে হাসপাতালে পরিবারের সাথে ফ্রাইড চিকেন খাওয়ার স্মৃতি জমা হয়ে গেলে জুনং আর রিয়ন সেকেন্ড চিকেনের বক্সটা নিয়ে বর্তমানের জেসুর কাছে আসে। জেসু সেম চিকেন দেখে বলে তোমাদের কি জুনং পাঠিয়েছে? ও এখনো বেঁচে আছে তাই না? কারণ জুনং ছাড়া এই ফ্রাইড চিকেনের ব্যাপারে আর কেউই জানতো না। জুনং বলে হ্যাঁ, ও এখনো বেঁচে আছে, তুমি যদি বেঁচে থাকো তাহলে শীঘ্রই ওর সাথে তোমার দেখা হবে। কথাটা শুনে এবং ফ্রাইড চিকেন দেখে জেসুর নেগেটিভ এনার্জি কমে যায় এবং তার সুইসাইড প্রবণতাও একদম কমে গ্রিন সিগন্যাল হয়ে যায়। তবে চিকেন খাবার সময়ে জেসু মুখটা বিকৃত করে কাঁদতে শুরু করে। আতঙ্কিত হয়ে জুনং জিজ্ঞেস করে কি হয়েছে? জেসু বলে চিকেনের স্বাদ এতটাই জঘন্য যে তার কান্না চলে আসছে। জুনং এক কামড় চিকেন খেয়ে দেখে আসলেই স্বাদ জঘন্য। অ্যাকচুয়ালি তারা এই ফ্রাইড চিকেন 1999 সাল থেকে নিয়ে এসেছে, এই জন্যই এটা পচে স্বাদ খারাপ হয়ে গেছে। যাই হোক, টাইম ট্রাভেলের নির্ধারিত সময় শেষ হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল।
জুনংয়ের খেয়াল হয় আজকে ঠিক সেই দিন যেদিন তার বাবা ট্যুরের জন্য বেরিয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর বাবার মৃত্যুর আগে তার সাথে শেষবার বাবার দেখাও হয়নি, কারণ জুনং সেই সময়ে বাড়িতে ছিল না। তাই জুনং অতীতের একই দিনে যেহেতু অবস্থান করছিল, তাই সে বাবার সাথে তার ছোটবেলাকে শেষবার দেখা করাতে চাইছিল। এই জন্য সে ছুটে সেখানে চলে যায় যেখানে সে বন্ধুদের সাথে খেলছিল। জুনং ছুটে গিয়ে তার ছোটবেলার সত্তাকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে, কারণ তার বাবা ওই সময় বাড়ি থেকে বের হচ্ছিল। জুনং বাড়ির সামনে গিয়ে দেখে তার বাবা অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। সে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। জুনংয়ের বাবার গাড়িটা থামাতে রিয়ন নিজের গাড়ি নিয়ে তার গাড়ির সামনে চলে আসে। এতে জুনংয়ের বাবার গাড়িটা থেমে গেলে তার সাথে ছোটবেলার জুনংয়ের দেখা হয়ে যায়। এই সময় জুনংয়ের মাও জুনংয়ের ছোট বোনকে কোলে নিয়ে সেখানে কি হয়েছে দেখতে ছুটে আসে। অবশেষে বাবার মৃত্যুর আগে জুনংয়ের একটা সুন্দর স্মৃতি জমা হয়ে যায়। বাবার মৃত্যুর পরে জুনং মা এবং বোনের সাথে একটা ফটো তুলেছিল। জুনং সেই ফটোতে বাবাকেও চাইছিল, তাই বড় জুনং তাদেরকে নিয়ে বাড়ির সামনে যায়। এরপরে বড় জুনং তার ছোটবেলার পরিবারের একটা গ্রুপ ফটো তুলে দেয়। এতে তাদের বর্তমান সময়ের ফটোতে বাবাও যুক্ত হয়ে যায়, ফলে তাদের ফ্যামিলি ফটোটা কমপ্লিট হয়ে যায়। যাই হোক, অবশেষে আরেকটা টাস্ক পূরণ করে তারা জুমাদেঙে ফিরে আসে। রিয়ন ডেস্কে বসে নিজের পুরনো কথাগুলো ভাবছিল। একসময় রিয়ন নরকে ছিল। জেড তাকে নরক থেকে তুলে এনে জুমাদেঙে চাকরি দিয়েছিল। প্রথমের দিকে সে জুঙ্গিলের আন্ডারে এসকর্ট টিমের হয়ে আত্মাকবচের কাজ করত, কিন্তু সুইসাইড করা লোকদের দুঃখ বেদনা দেখে তার ভীষণ খারাপ লাগত, কারণ এই মানুষগুলো বেঁচে থাকার সবটুকু আশা হারিয়ে তবেই সুইসাইড করে। এই জন্য সে জেডের কাছে আবেদন করে সুইসাইড প্রবণতায় থাকা মানুষদের বাঁচানোর জন্য এই রিস্ক ম্যানেজমেন্ট টিম তৈরি করে। সেই থেকে মূলত জুঙ্গিলের সাথে তার ঝামেলা। যাই হোক, পরের দিন জেডের কাছে রিয়নের অডিট রিপোর্ট যায়। গ্রিম রিপারদের কয়েকটা রুলস আছে, যেমন তাদের উপস্থিতি মানুষের কাছে জানান দেওয়া যাবে না, নিজেদের পাওয়ার ইউজ করে মানুষের কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা যাবে না। অথচ রিয়ন গতকাল জেসুর সুইসাইড আটকানোর জন্য নিজের পাওয়ার ইউজ করে জেসুর বাবাকে অ্যাক্সিডেন্ট করা থেকে আটকেছে এবং তার সাথে কথাও বলেছে, ফলে সে এই দুটো রুলস ভেঙে ফেলেছে। এই জন্য জেড তাকে একটা শাস্তি দেয়। সে রিয়নের পাওয়ারকে লিমিটেড করে দেয়, অর্থাৎ এখন থেকে রিয়ন খুব অল্প পরিমাণে নিজের পাওয়ার ইউজ করতে পারবে। যদি সে বেশি পরিমাণে পাওয়ার ইউজ করার চেষ্টা করে তবে সে পুড়ে ছাই হয়ে যাবে। রিয়নের শাস্তিতে জুনংয়ের বেশ খারাপ লাগে, তার জন্য রিয়নকে শাস্তি পেতে হলো। তাই রিয়নের মন ভালো করতে সে ক্যাফেতে কফি আনতে যায়। কফি আনতে গিয়ে হঠাৎ নায়ং নামের একটা মেয়ের আত্মা তার কাছে ছুটে আসে। নায়ং জিজ্ঞেস করে, আপনি কি ওই দলে কাজ করেন যারা সুইসাইড প্রবণ মানুষদের বাঁচায়? জুনং নিজের পরিচয় দিতে না চাইলেও মেয়েটা তার সাথে জোরাজুরি করে একটা হেল্প চায়। মেয়েটা কয়েকদিন আগে হাসপাতালে মারা গেছে। ইনফ্যাক্ট জুনং জেসুর পিছু নিয়ে যে সময় হাসপাতালে গিয়েছিল ওই সময় নায়ং মারা যায়, আর জুঙ্গিল সে সময় নায়ংয়ের আত্মাকেই কবজ করতে গিয়েছিল। সেই সময় নায়ং তাদের ভেতরের কথাবার্তা শুনে ফেলে এবং জেনে যায় এরা সুইসাইড প্রবণ মানুষদের জীবন বাঁচায়। জুনং আর রিয়ন যখন জুঙ্গিলের সাথে ক্যাচাল করছিল সেই সুযোগে বাকি এসকর্ট টিমের মেম্বারদের চোখ এড়িয়ে নায়ংয়ের আত্মা পালিয়ে এসেছিল। তো জুনং নায়ংকে রিয়ন আর লিমের কাছে নিয়ে যায়। দুজনে এতে চরম বিরক্ত হয়, কারণ পলাতক আত্মাকে হেল্প করা মানে নিজেদের বিপদ ডেকে আনা। তারা এসকর্ট টিমকে খবর দিয়ে নায়ংকে ধরিয়ে দিতে চাইছিল, তবে তখনই তাদের ডিভাইসে নোটিফিকেশন আসে কাং ওজিন নামের একজন মিউজিশিয়ান সুইসাইড করতে চলেছে। নায়ং জানায় ওজিন তার হাজবেন্ড। তারা একসাথে জার্নি করার সময়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এতে নায়ং মারা যায়। সেই শোক এবং অপরাধবোধের জন্য ওজিনও নিজের জীবনটাকে শেষ করে দিতে চায়। এই জন্য সে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে। যদিও এই ধাক্কায় সে বেঁচে গেছে, তবে তার মেন্টাল কন্ডিশন ঠিক নেই, এই জন্য তার আবারও সুইসাইড অ্যাটেম্প করার চান্স আছে। নায়ং তাদের হাত জোর করে রিকোয়েস্ট করে তার হাজবেন্ডকে যেন তারা বাঁচিয়ে নেয়। তারা কথা বলছিল, এই সময় সেখানে এসকর্ট টিম নায়ংকে খুঁজতে চলে আসে, তবে নায়ং সেখান থেকে পালিয়ে যায়। তবে জুনং তাকে ফলো করে। এদিকে এসকর্ট টিমের সদস্যদের সাথে জুঙ্গিলও এসেছিল। জুঙ্গিল বুঝে যায় রিয়ন নায়ং এর খোঁজ জানে, তাই সে রিয়নকে জেরা করে। জুঙ্গিল অত্যন্ত পাওয়ারফুল ছিল, তাছাড়া রিয়ন তার আন্ডারে কাজও করেছে, তাই সে জুঙ্গিলকে সত্যটা বলে দেয়। সে নায়ং এর খোঁজ জানে, তবে এখনই সে নায়ংকে তাদের হাতে তুলে দেবে না, কারণ সে এখন যে কেসটা হ্যান্ডেল করতে যাচ্ছে তাতে তার নায়ং এর হেল্প লাগবে। কথাটা শুনে জুঙ্গিল রিয়নের গলা চেপে ধরে এবং বলে, এভাবে যদি তুমি বারবার আমার পথে বাধা হয়ে দাঁড়াও তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে। থ্রেড দিয়ে সে রিয়নকে ছেড়ে দেয় এবং নায়ংকে ধরতে আরো লোকজন ছড়িয়ে দিতে বলে।
এদিকে নাইয়ং পৃথিবীতে তাদের বাড়িতে চলে আসে। জুনংও তার পেছনে সেখানে চলে এসেছিল। তবে নাইয়ং এর আত্মার লোকেশন ট্র্যাক করে এসকর্ট টিমের কয়েকজনও সেখানে চলে আসে। তারা আর একটু হলেই নাইয়ংকে ধরে ফেলত। তবে তার আগেই লিম এসে নাইয়ং এর আত্মাটাকে নিথর করে দেয়। ফলে এসকর্ট টিম তার লোকেশন অ্যাক্সেস হারিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়ন হাসপাতালে মানসিক ডাক্তার সেজে ওজিনের কাছে যায়। রিয়ন ওজিনের সাথে 1 ঘন্টার থেরাপি সেশন শুরু করে, কিন্তু ওজিন পুরো সময়টাই চুপচাপ কাটিয়ে দেয়। ওজিন আর নাইয়ং ভালোবেসে বিয়ে করেছিল, তাদের বন্ডিংও খুব ভালো ছিল। কিন্তু সেদিন গাড়িতে যাবার সময়ে অঘটন ঘটে যায়। নাইয়ং ড্রাইভ করছিল আর ওজিন পাশে বসেছিল। হঠাৎ তাদের সামনে একটা ট্রাক চলে আসে এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই দুর্বিষহ স্মৃতি মনে পড়তেই ওজিন অস্থির হয়ে পড়ে এবং উঠে চলে যেতে থাকে। তখন রিয়ন তাকে থামিয়ে নানাভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করে। তবুও ওজিনের ভেতরে বেঁচে থাকার কোনো ইচ্ছে দেখা যায় না। তাই রিয়ন জিজ্ঞেস করে, তুমি কি নাইয়ং এর মৃত্যুর জন্য দায়ী? না হলে তোমার এত অপরাধবোধ কেন হচ্ছে? প্রশ্ন শুনে ওজিন চিৎকার করে বলে, আমি নাইয়ংকে মেরে ফেলেছি। কথাটা শুনে রিয়ন বেশ চমকে যায়। এই সময় তার ডিভাইসে সিগন্যাল দিলে সে চেক করে দেখে ওজিনের সুইসাইডের প্রবণতা 96%-এ পৌঁছে গেছে। তো এরপরে রিয়ন নাইয়ং এর কাছে চলে আসে। সেখানে লিম এবং জুনংও উপস্থিত ছিল। রিয়ন নাইয়ংকে জানায়, ওজিন বলেছে ও তোমাকে মেরে ফেলেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? নাইয়ং কিছু বলতেই যাচ্ছিল, তখন বাইরে এসকর্ট টিমের কয়েকজন চলে আসে। তাই নাইয়ংকে ব্যাকআপ দিতে লিম ওদের সাথে ফাইট করে। এই সুযোগে রিয়ন নাইয়ং এবং জুনংকে নিয়ে কোম্পানির গাড়িতে করে পালিয়ে যায়। যাবার পথে নাইয়ং ওজিনের গল্প শুরু করে। ওজিন যেদিন জন্মায় সেদিনই তার মা মারা গিয়েছিল। এই জন্য ওজিনের বাবা তাকে অপয়া ভাবত। সে কখনোই বাবার আদর যত্ন পায়নি। ওজিন যখন ছোট, একদিন তার বাবা সুইসাইড করে মারা যায়। ফলে ওজিন এবার অনাথ হয়ে যায়। বাবার ফিউনারেলের দিনে ওজিনের চাচা এবং চাচি এসে তাকে দত্তক নেয়। এরপর থেকে চাচা, চাচি এবং চাচাতো বোনের সাথে তার জীবন কাটতে শুরু করে। এরা ওজিনকে খুবই আদর যত্ন করত। চাচার বাড়িতে এসেই ওজিনের প্রথমবারের মতো জন্মদিন পালনের সৌভাগ্য হয়। কিন্তু তার ভাগ্য এবারও সহায় হয় না। কয়েক বছর পরে ওজিনের যখন কিশোর বয়স, তখন তার চাচা, চাচি এবং চাচাতো বোন 3 জনই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ফলে ওজিন আবারও একা হয়ে যায়। হতাশায় একদিন সে প্রচুর ড্রিঙ্ক করে ড্যাগার দিয়ে হাতের শিরা কেটে সুইসাইডের সিদ্ধান্ত নেয়। সে শিরাতে ফ্যাস দেবে। এ সময় রেডিওতে একটা গান বেজে ওঠে। গান শুনে সে আর সুইসাইড করতে পারে না। পরবর্তীতে সে ক্যাম্পাসে একটা ব্যান্ডকে গান গাইতে দেখে মুগ্ধ হয়ে তাদের কাছে যায় এবং কৌতূহলবশত গিটার বাজানো শিখতে চায়। এভাবেই তার মিউজিকের প্রতি ঝোঁক জন্মায়। কয়েক বছরের ভেতরে সে মিউজিশিয়ান হয়ে ওঠে। সে নিজেই গান লিখে সুর করত। যদিও সে গায়কী জীবনে অনেক স্ট্রাগল করছিল। এরই মধ্যে তার জীবনে নাইয়ং এর আগমন ঘটে। দুজনে বিয়ের জন্য নাইয়ং এর বাবা মার সাথে দেখা করে। কিন্তু নাইয়ং এর বাবা মা ওজিনের মতো বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে ইচ্ছুক ছিল না। ফলে ওজিন অনেক অপমানিত বোধ করে নীরবে বাড়ি ফিরে আসে। তবে নাইয়ং ওজিনকে ছেড়ে যায় না। উল্টো সে নিজের পরিবারকে ছেড়ে ওজিনের পাশে দাঁড়ায়। এভাবে তারা সুখেই ছিল। কিন্তু হঠাৎ ওই অ্যাক্সিডেন্টে আবার সব এলোমেলো হয়ে যায়। ওজিনের জীবনে যারা এসেছে সবাইকেই মরতে হয়েছে। এই জন্যই মূলত সে নাইয়ং এর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল। এই কারণে সে রিয়নকে বলেছিল সে নাইয়ংকে মেরে ফেলেছে। ওজিনের কাহিনী এই পর্যন্ত বলতেই তারা হাসপাতালের সামনে চলে আসে। এই হাসপাতালে ওজিন ভর্তি আছে। কিন্তু তারা কেবিনে গিয়ে দেখে ওজিন সেখানে নেই। তারা ওজিনকে খুঁজতে বের হচ্ছিল। এই সময় তাদের সামনে এসকর্ট টিমের লিডার জুঙ্গিল চলে আসে। তাদেরকে ব্যাকআপ দিতে আবারও লিম এগিয়ে আসে এবং জুঙ্গিলকে টেলিপোর্ট করে সে দূরে নিয়ে যায়। এতে জুঙ্গিল রেগে গিয়ে লিমকে মারধর শুরু করে। তখন লিমকে বাঁচাতে সেখানে রিয়ন এবং বাকিরা চলে আসে। রিয়ন আর জুঙ্গিলের মাঝে নাইয়ংকে নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তবুও জুঙ্গিল নিজের দায়িত্বে অনড়। নিয়ম মেনে সে নাইয়ংকে পরকালে নিয়ে যাবেই। তাই রিয়ন তার লাস্ট ট্রিক্সটা কাজে লাগায়। সে জুঙ্গিলকে গ্যারান্টি অফ রেসপন্সিবিলিটি কন্ট্রাক্টের অফার দেয়। এই কন্ট্রাক্টটা তাদের আনঅফিসিয়াল একটা সমঝোতার চুক্তি। সহজভাবে বললে রিয়ন যদি জুঙ্গিলের সাথে এই কন্ট্রাক্ট করে তাহলে জুঙ্গিল নাইয়ংকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দেবে। বিনিময়ে রিয়নকে জুঙ্গিলের কোনো একটা শর্ত পূরণ করতে হবে। জুঙ্গিল রিয়নকে তার ইচ্ছে মতো একটা কাজ দেবে আর কোনো হাইচাই না করে রিয়ন সেই কাজটা করতে বাধ্য থাকবে। তো একজন সাধারণ মৃত আত্মার জন্য
এত বড় রিস্ক নেওয়াটা লিম পছন্দ করছিল না, কিন্তু এছাড়া রিয়নের হাতে আর কোনো অপশনও ছিল না। তাই সে জুঙ্গিলের সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করে চুক্তিবদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এরপরে তারা ওজিনকে খুঁজতে শুরু করে, কারণ যে কোনো মুহূর্তে সে সুইসাইড করে ফেলতে পারে। রিয়ন তাকে ওপরের ফ্লোরের কার্নিশে খুঁজে পায়। ওজিন ঝাঁপ দেবার পূর্ব মুহূর্তে দাঁড়িয়েছিল। রিয়ন তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এ সময় সেখানে নাইয়ং এর আত্মাও চলে আসে। তবে ওজিন তো নাইয়ং এর আত্মাকে দেখতে পায় না। সে অনুশোচনা এবং অপরাধবোধ থেকে ওপর থেকে লাফ দেয়। তবে সঠিক মুহূর্তে রিয়ন তার হাত চেপে ধরে। রিয়ন বুঝতে পারছিল ওজিন নাইয়ং এর সাথে কথা না বলা পর্যন্ত তার ভেতরের অপরাধবোধ কাটবে না। তাই রিয়ন এবার তার লিমিটেড পাওয়ারের সর্বোচ্চ ইউজ করে নাইয়ংকে একটা শরীর দেয় আর দুজনকে টেলিপোর্ট করে একটা জায়গায় পাঠিয়ে দেয়। নাইয়ংকে দেখে ওজিন অভিভূত হয়ে যায়। নাইয়ং ওজিনকে নানানভাবে বোঝায় সে যেন বেঁচে থাকে। নাইয়ং পরকালে ওজিনের জন্য অপেক্ষা করবে। ওজিনের স্বাভাবিক মৃত্যুর পরে তারা হয়তো আবারও পরকালে মিলিত হতে পারবে। এই আকাঙ্ক্ষার জন্য ওজিন নাইয়ং এর কথা মেনে নেয় এবং বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। নাইয়ং ওজিনের হাতে একটা আংটি পরিয়ে দেয় এবং তারা একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। এরপরে রিয়ন তাদের রিয়েলিটিতে নিয়ে আসে। রিয়ন তার সাধ্যের সবটুকু পাওয়ার ইউজ করায় ভীষণ দুর্বল হয়ে যায়। সে ডিভাইস চেক করে দেখে ওজিনের সুইসাইড প্রবণতা কমে গেছে। এরপরে রিয়ন সেন্সলেস হয়ে পড়ে যায়। ওজিনের জীবন বাঁচানোর জন্য নাইয়ং রিস্ক ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানায়। এরপরে সে খুশি মনে এসকর্ট টিমের সাথে পরকালে চলে যায়। এদিকে ওজিনও নতুনভাবে জীবন শুরু করে আর মিউজিককে বেঁচে থাকার অবলম্বন হিসেবে বেছে নেয়। এভাবে রিস্ক ম্যানেজমেন্ট টিম আরও একবার মৃত্যু পথযাত্রীকে বাঁচিয়ে নেয়। যাই হোক, টাস্ক কমপ্লিটের পরে রিয়ন জেডের কাছে যায়। জেড জিজ্ঞেস করে নেক্সটে কে মরতে চলেছে। রিয়ন অ্যাপে চেক করে জানায় ইয়াংচান নামের 91 বছর বয়সী একজন সিনিয়র সিটিজেন মরতে চলেছে। পরিবারে তার কেউ নেই, সে একাই বসবাস করে। এই লোকটার আয়ু আগামীকাল শেষ হবে। জেড বলে মানুষ বাঁচে অনেক বছর, কিন্তু বেঁচে থাকার আনন্দে বাঁচে কয়দিন। জেড রিয়নকে নির্দেশ দেয় এই কেসে রিস্ক ম্যানেজমেন্ট টিমকে এসকর্ট টিমের সাথে কাজ করা লাগবে। ইয়াংচান 91 বছর বাঁচলেও সে বেঁচে থাকার মানেটা এখনো জানতে পারেনি। তাই জেড রিয়নকে টাস্ক দেয় ইয়ংচানের মরার আগে যেন কোনো আফসোস না থাকে, সে যেন জীবনের মানেটা জানতে পারে। তো রিয়ন টিম নিয়ে ইয়ংচানের বাড়িতে চলে যায়। তবে তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায় না। আবার এই এলাকাটা একদম ফাঁকা ফাঁকা। বাড়িঘর আছে ঠিকই, কিন্তু মানুষজন নেই। তারা ইয়ংচানের বাড়ির ভেতরে ঢুকে দেখে সব এলোমেলো হয়ে আছে। তারা বাড়িটা পরিষ্কার করে দিতে চায়। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মেন্টাল কন্ডিশনকে ইমপ্রুভ করে। তাই তারা জুনংকে পরিষ্কারের জিনিসপত্র আনতে দোকানে পাঠায়। দোকান থেকে বের হয়ে জুনং ইয়ংচানকে ময়লার ট্রলি নিয়ে হেঁটে যেতে দেখতে পায়। তাই সে ইয়ংচানকে ট্রলি নিয়ে যেতে হেল্প করার অজুহাতে তার সাথে ভাব জমায়। যাবার পথে একদল লোক তাদের পথ আটকে দাঁড়ায়। ইয়ংচান জানায় এই কলোনিতে কোনো একটা প্রজেক্টের কাজ শুরু হবে। এই জন্য জোরপূর্বক এখানকার সব লোকের জমি কিনে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ইয়ংচানকেই ওরা তাড়াতে পারেনি। এই জন্য প্রতিনিয়ত তারা ইয়ংচানের উপরে টর্চার করছে। গুন্ডাগুলো বৃদ্ধের সাথে খারাপ আচরণ করছিল। তাই জুনং তাদের সাথে ফাইট করে এবং নিজের নাকমুখ ফাটিয়ে ইয়ংচানকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়ির সামনে রিয়ন আর লিমও দাঁড়িয়েছিল। জুনং নিজেদের ডিস্ট্রিক্ট অফিসের লোক বলে পরিচয় দিয়েছিল। তবে রিয়ং এবং লিম বৃদ্ধকে সত্যিটা বলে দেয় যে তারা গ্রিম রিপার বা আত্মা কবচকারী। এছাড়া তারা ইয়ংচানকে এটাও জানিয়ে দেয় আগামীকাল সে মারা যাবে। এটা শুনে ইয়ংচান বেশ বিচলিত হয়ে পড়ে। রিয়ন তার সাথে কথা বলার জন্য তাকে নিয়ে ঘরের ভেতরে যায়। রিয়ন জিজ্ঞেস করে মৃত্যু নিয়ে তার কোনো ফোবিয়া আছে কিনা। ইয়ংচান বলে কয়েক সপ্তাহ আগে তার এক প্রতিবেশীর লাশ পাওয়া যায়। মৃত্যুর সময় তার পাশে কেউই ছিল না, এমনকি সে যে মরে গেছে এই ব্যাপারটাও কেউ জানতো না। যতদিনে তার লাশ উদ্ধার হয় ততদিনে তার মাংস গলে শুধুমাত্র হাড়গুলো পড়েছিল। তাই ইয়ংচানের ভয় তার সাথেও না আবার একই ঘটনা ঘটে। রিয়ন জিজ্ঞেস করে আগামীকাল মৃত্যুর আগে পর্যন্ত ইয়ংচান কোনো স্পেশাল মোমেন্ট কাটাতে চায় কিনা। ইয়ংচান বলে সে প্রতিদিনের মতো নিজের কাজগুলো কমপ্লিট করতে চায়। রিয়ন বলে ইয়ংচানের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তারা ইয়ংচানের সাথেই থাকবে। এটা শুনে ইয়ংচান বেশ খুশি হয়। এরপরে ইয়ংচান জানায় সে পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করে। সে এখন ভাঙারির দোকানে যাবে। তো
তো বৃদ্ধের সাথে তারাও যাচ্ছিল। যাবার পথে তারা কয়েকজন লোককে কলোনি ছেড়ে চলে যেতে দেখে। লোকটার বাড়ির সামনে অনেক পরিত্যক্ত জিনিসপত্র পড়েছিল। সেগুলো দেখে ইয়ংচান উৎসুক হয়ে যায়। তারাও ইয়ংচানকে সেগুলো কুড়িয়ে নিতে হেল্প করে। এরপরে তারা ভাঙাড়ির দোকানে সেগুলো বিক্রি করতে যায়। এই দোকানদারও কয়েকদিনের ভেতরে এখান থেকে চলে যাবে। ইয়ংচান তাকে জানায় সেও যাবার জন্য বেস্ট জায়গা পেয়ে গেছে, মানে সে পরকালের কথা বলছিল আর কি। তো দোকানদার যখন ইয়ংচানকে জিনিসপত্রের দাম দিতে যায় তখন সে দাম নেয় না, উল্টো ইয়ংচানের যত সেভিংস ছিল সবগুলো সে দোকানদারকে দিয়ে দেয়। যে মানুষটা আগামীকাল মরতে চলেছে সে টাকা পয়সা জমিয়ে রেখে কি করবে। তো ফিরে এসে তারা একসাথে সূর্যাস্ত দেখে। নিজের জীবনের শেষ সূর্যাস্ত ইয়ংচান বেশ এনজয় করে। এই সময় তার লাইফের দুর্বিষহ স্মৃতিগুলো মনে পড়ে। তখন সে বয়সে ইয়াং। সেই সময় 1950 সালের কোরিয়ান যুদ্ধ চলছিল। বাড়িতে তার মা ছাড়া আর কেউই ছিল না। তবুও সে মাকে রেখে যুদ্ধক্ষেত্রে চলে যায়। যুদ্ধের নির্মম অভিজ্ঞতা তাকে ট্রমাটাইজ করে দেয়। তবুও তার আশা ছিল একদিন যুদ্ধ শেষ হবে, সে বাড়ি ফিরে মায়ের হাতে রান্না করা গরম ভাত খাবে। তো একদিন রাতে শত্রুপক্ষ আচমকা তাদের উপরে অ্যাটাক করে। ইয়ংচানের পাশে তার সহযোদ্ধা ডংচিল ছিল। বোমার আঘাতে ডংচিল আহত হলে সে ডংচিলকে নিয়ে হাসপাতালে আসে। কিন্তু ডংচিল খুশি হবার বদলে ইয়ংচানকে দোষারোপ করতে শুরু করে, কারণ বোমার আঘাতে ডংচিলের পা উড়ে গিয়েছিল। এভাবে পঙ্গুর মতো সে বাঁচতে চায় না, এর চেয়ে বরং তার যুদ্ধক্ষেত্রে মরে যাওয়াই ভালো ছিল। ডংচিলের কথায় ইয়ংচান খুবই আপসেট হয়। যুদ্ধ শেষে বাড়ি ফিরে সে আরেকটা ধাক্কা খায়। তাদের বাড়িটা ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আর তার মায়েরও কোনো অস্তিত্ব ছিল না। ইয়ংচানের তখন থেকে আফসোস, তার হয়তো যুদ্ধে যাওয়াই উচিত হয়নি। সে যুদ্ধে না গেলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারত। যুদ্ধ থেকে ফিরে ইয়ংচান আর কোনো কাজই করতে পারত না। সে আর পড়াশোনাও করতে পারেনি, কারণ বন্দুক চালানোর ট্রমার কারণে তার সবসময় হাত কাঁপত। সে কলম পর্যন্ত ধরতে পারত না। সবসময় যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াতো। সে মেন্টালি ফিজিক্যালি এতটাই আনস্টেবল হয়ে পড়েছিল যে বিয়ে সংসার পর্যন্ত করতে পারেনি। এক পর্যায়ে জীবিকার তাগিদে সে পরিত্যক্ত জিনিসপত্র কুড়ানোর কাজ শুরু করে। এভাবেই আফসোস নিয়ে সে এক জীবন কাটিয়ে দিয়েছে। রিয়ন ইয়ংচানের ভেতরের আফসোস দূর করে দিয়ে তাকে বেঁচে থাকার মানেটা জানাতে চাইছিল। এই জন্য রিয়ন তাকে একটা উঁচু বিল্ডিংয়ে নিয়ে যায়। এখান থেকে সিওল শহরটা দেখা যাচ্ছিল। সিওল শহরের রাতের রূপ দেখে ইয়ংচান মুগ্ধ হয়ে যায়। রিয়ন তাকে বলে সে যদি যুদ্ধ না করত তাহলে এই সুন্দর শহর আর হাজার হাজার মানুষের অস্তিত্ব থাকতো না। সে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিল বলেই আজ কোটি কোটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারছে। তাই ইয়ংচানের আফসোসের কিছুই নেই। যে মানুষ দেশের জন্য যুদ্ধ করে সেই একটা দেশের সম্মানিত মানুষ। রিয়নের কথা শুনে ইয়ংচানের সারা জীবনের ভুলটা ভেঙে যায়। তার ভেতরে নিজের সিদ্ধান্তের জন্য আর কোনো অনুশোচনা থাকে না। তবে একটা ব্যাপারে তার তখনও অপরাধবোধ কাজ করছিল। ডংচিলকে বাঁচিয়ে সে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। তবে জুনং তার ভুল ধারণাটা ভেঙে দেয়। সে সোশ্যাল মিডিয়া থেকে ডংচিলের ডিটেলস বের করে ইয়ংচানকে দেখিয়ে বলে ডংচিল এখনো বেঁচে আছে। শুধু তাই না, সে পরিবারের সাথে খুব হ্যাপি আছে। এমনকি সে যুদ্ধ পরবর্তী সময়ে অনেক সম্মাননা এবং পুরস্কারও পেয়েছে। এগুলো দেখে ইয়ংচানের বুক থেকে পাথরটা সম্পূর্ণভাবে নেমে যায়। রাতে সে গুন্ডাগুলো আবারও ইয়ংচানের বাড়িতে আসে এবং ঝামেলা শুরু করে। তবে রিয়ন তাদের বেদম মেরে তাড়িয়ে দেয়। তবে বৃদ্ধের শারীরিক অবস্থা ততক্ষণে খারাপ হয়ে গিয়েছিল। তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। জুনং ইয়ংচানকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল, তবে লিম তাকে আটকে বলে ইয়ংচানের আয়ু ফুরিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। একটু পরে সেখানে জুঙ্গিল এসকর্ট টিম নিয়ে চলে আসে। রিয়ন এবং জুঙ্গিল জেটকে রিকোয়েস্ট করেছিল ইয়ংচানের আত্মা কবচের সময়ে তাকে যেন যথাযোগ্য সম্মান দেওয়া হয়। জুঙ্গিল ইয়ংচানকে বলে আপনি যখন যুদ্ধের ময়দানে ছিলেন তখন মৃত আত্মাদের নেওয়ার জন্য আমিও সেখানে গিয়েছিলাম। আমি দেখেছি আপনি কতটা সাহস এবং ডেডিকেশনের সাথে যুদ্ধ করেছিলেন। তাই মৃত্যুর পূর্বে আপনি আপনার যথাযথ সম্মান পাবেন। কিছুক্ষণের ভেতরে স্বয়ং জেট সহ জুমাদেংয়ের সমস্ত গ্রিম রিপার সেখানে চলে আসে। জেট ইয়ংচানের চোখের উপরে হাত রেখে তাকে কষ্টহীন মৃত্যুতে সাহায্য করে। মৃত্যুর পরে ইয়ংচানের আত্মা রিস্ক ম্যানেজমেন্ট টিমকে ধন্যবাদ জানায়। সমস্ত গ্রিম রিপারেরা ইয়ংচানের সম্মানে তার সামনে মাথা নত করে। এভাবে একজন বীরকে তারা যথাযথ সম্মান দিয়ে জুমাদেংয়ে নিয়ে আসে। এরপরে জেট তাকে স্বর্গে মায়ের কাছে পাঠিয়ে দেয়। এখন থেকে অনন্তকাল ইয়ংচান মায়ের সাথে থাকতে পারবে। যাই হোক, এই কেসটা শেষ হতে না হতেই রিস্ক ম্যানেজমেন্ট টিমের হাতে আরেকটা কেস চলে আসে।
তাদের ডিভাইসের নোটিফিকেশন আসে কেউ একজন সুইসাইড করতে চলেছে, কিন্তু জুমাদেংয়ের সার্ভার ভাইরাস অ্যাটাক হয়ে সবগুলো কম্পিউটার ক্র্যাশ করেছিল। তাই তারা ভিকটিমের ব্যাপারে বেশি কিছু জানতে পারে না, শুধু এইটুকুই জানতে পারে ভিকটিম এসপি বিউটি কোম্পানির মার্কেটিং টিমে কাজ করে এবং তার জন্ম এপ্রিল মাসে। তো এইটুকু ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা এসপি বিউটি কোম্পানিতে যায়। তবে ভিকটিমকে খুঁজে বের করতে হলে তাদের এখানে চাকরি নিতে হবে, এই জন্য তারা তিনজনই সেখানে চাকরি প্রার্থী সেজে যায়। বস প্রথমে জুনং এবং লিমের ইন্টারভিউ নেয়, তবে দুজনকেই সে রিজেক্ট করে দেয়। এরপরে রিয়নকে কোনো প্রশ্ন না করেই তাকে সিলেক্ট করে নেয়। আসলে এই লোকটা একটু লুচ্চা টাইপের ছিল, মেয়ে দেখলেই তার মনের ভেতরে উড়ু উড়ু শুরু হয়ে যেত। তবে রিয়ন তাকে একটু উত্তম মধ্যম দিয়ে জুনং এবং লিমকেও চাকরিতে সিলেক্ট করিয়ে নেয়। তো এরপরে বস তাদের সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে শিন তাদের দায়িত্ব বুঝিয়ে দেবে। তো এই অফিসে অনেক কর্মচারী ছিল, তাই তারা বুঝতে পারছিল না এদের মধ্যে ভিকটিমকে। এই জন্য লিম সুযোগ বুঝে অফিসের সার্ভার চেক করে দেখে এখানে কতজন স্টাফের এপ্রিল মাসে জন্ম। সার্ভার চেক করে সে 4 জন স্টাফের নাম পায় যাদের এপ্রিল মাসে জন্ম। এরা হলো শিন, বোরাম, ইয়ংজুং এবং ডংজা। তারা এবার এই 4 জনের ওপরে নজর রাখার সিদ্ধান্ত নেয়। রিয়ং ডংজার উপরে নজর রাখছিল। ডংজার একটা ছোট মেয়ে আছে, তার একদিকে মেয়েকে সামলানো লাগে, অন্যদিকে অফিস সামলানো লাগে। সে এত পরিশ্রম করছে যাতে তার মেয়েকে মানুষ করতে পারে। এই জন্য ডংজার ওপর থেকে তার সন্দেহ কেটে যায় যে নিজের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, সে সুইসাইড করবে না। এদিকে লিম ইয়ংজুনের উপরে নজর রাখছিল। কথায় কথায় সে ইয়ংজুনের কাছে জানতে পারে সে চাকরি ছেড়ে দেবে, কারণ সে বন্ধুর সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করছে। তো যে মানুষটা নতুন ব্যবসা এবং কোম্পানি খোলার প্ল্যান করছে সেও নিশ্চয়ই সুইসাইড করবে না। তাই ইয়ংজুনও তাদের সন্দেহের লিস্ট থেকে বাদ পড়ে যায়। অন্যদিকে জুনং বোরামের উপরে নজর রাখছিল। বোরামের স্বাস্থ্য একটু মোটা তাজা ছিল, এই জন্য তাকে নিয়ে সবাই হাসাহাসি করত, আবার বসও নানানভাবে তাকে হ্যারাস করত। তো জুনং, বোরাম এবং আরও কয়েকজন স্টাফের সাথে খেতে বসেছিল। তখন বোরামের এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। তখন জুনং অ্যাপে চেক করে দেখে তাদের ভিকটিমের সুইসাইড প্রবণতার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এতে তাদের সন্দেহ হয় বোরামই হয়তো তাদের ভিকটিম। যদিও এরা 3 জন ওদের 3 জনের উপরে নজর রাখছিল, তাই তারা শিনের ওপরে নজরদারির সুযোগ পায়নি। আগামীকাল তারা শিনের ওপরে নজরদারির সিদ্ধান্ত নেয়। তো পরের দিন আবার ক্যালকুলেশন বদলে যায়। রিয়ন স্টাফদের সাথে খেতে বসেছিল, সেখানে বোরাম এবং শিন দুজনেই ছিল। রিয়ন পর্যবেক্ষণ করে দেখে বোরামের নিজের শরীর নিয়ে কোনো অবজেকশন নেই, সে খুবই নরম মনের মেয়ে, তার পক্ষে সুইসাইড করা সম্ভব না। তবে রিয়ন শিনের ভেতরে অদ্ভুত কিছু খেয়াল করে। শিনের শরীরটা অত্যন্ত রোগা পাতলা ছিল, মানে পাটখাটির মতো পাতলা বলা চলে। তো খাবার সময় রিয়ন খেয়াল করে শিন খাবার নিয়ে প্রচুর কথা বলছে, বিভিন্ন খাবারের ব্যাপারে আলোচনা করছে, কিন্তু নিজে কিছুই খাচ্ছে না। সে জাস্ট এক টুকরো মাশরুম খায়, তাও আবার খাওয়া মাত্রই বাথরুমে গিয়ে গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে। এতে রিয়ন বুঝে যায় শিনের নিজের শরীরের ব্যাপারে অবসেশন আছে। পরের দিন অফিস আওয়ারে বোরাম শিনকে 1 পিস চকলেট খেতে দেয়, কিন্তু শিন চকলেট নিতে চায় না। বোরাম তাকে কনভিন্স করার চেষ্টা করলে শিন হঠাৎ হাইপার হয়ে যায় এবং চকলেটের বক্সটা থাবা মেরে ফেলে দেয়। কয়েক মুহূর্ত পরে আবার শিন তাকে সরি বলে দ্রুত বেরিয়ে যায়। রাতে বসের পক্ষ থেকে স্টাফদের ডিনার ছিল। ডিনারে সবাই খেলেও শিন না খেয়ে বসেছিল, এই জন্য বস তাকে রোগা, আনঅ্যাট্রাকটিভ সহ বিভিন্ন কথা বলে। অন্যরাও নানা কথা বলে শিনকে ঠাট্টা করে। এতে শিন আর সইতে না পেরে সেখান থেকে উঠে দৌড়ে বেরিয়ে যায়। তখন রিয়ন, জুনং আর লিমও তার পেছনে বেরিয়ে আসে। তবে তারা বাইরে এসে শিনকে আর দেখতে পায় না। তারা অ্যাপ চেক করে দেখে ভিকটিমের সুইসাইড প্রবণতা হাইলি রিস্কে আছে। জুনং শিনের বাড়ির অ্যাড্রেস ম্যানেজ করে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। শিন ততক্ষণে ঘরের দরজা জানালা বন্ধ করে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার খুলে দেয়। সে গতদিনে একটা মেসেঞ্জার গ্রুপ থেকে এইভাবে সুইসাইডের ব্যাপারে জানতে পেরেছে। তবে শিন মরার আগেই সেখানে জুনং পৌঁছে যায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। জ্ঞান ফেরার পরে শিন বলে তার এই জীবনটাকে জেলখানা বলে মনে হয়। সে এই জীবন থেকে মুক্তি চায়। সে যখন ছোট ছিল তখন সে অনেক মোটা ছিল, এই জন্য স্কুলের সবাই তাকে অনেক ঠাট্টা করত। কেউ তার সাথে মিশত না, সবাই তার শরীরের জন্য বুলি করত। এই জন্য সে ডায়েট শুরু করে। সে যা খেত সব আবার বমি করে ফেলে দিত। এইভাবে সে নিজের শরীর কমিয়ে চিকন হয়ে যায়। কিন্তু এখনো মানুষের অভিযোগের শেষ নেই। আগে সবাই তাকে মোটা বলে বুলি করত,
আর এখন সবাই চিকন বলে বুলি করে। এই মানসিক অত্যাচার আর সহ্য করতে না পেরেই সে সুইসাইডের সিদ্ধান্ত নিয়েছে। জুনং শিনকে বোঝায়, তুমি যতই পারফেক্ট হও না কেন, মানুষ তোমার খুদ ধরবেই। শরীরটা তোমার, তাই শরীরটাকে ভালোবাসতে শেখো। তোমার শরীর কেমন হবে সেই সিদ্ধান্ত নেবার অধিকার শুধুই তোমার। অন্যের কথাতে কান দিও না, নিজের ইচ্ছে মতো বাঁচো। জুনংয়ের বোঝানোর পরে শিন নিজের মনের কয়েদখানা থেকে মুক্ত হয়ে যায়। সে আবারও নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। সেই সাথে তার সুইসাইড প্রবণতাও একদম কমে যায়। রিস্ক ম্যানেজমেন্ট টিম আরেকটা সুইসাইড আটকে দিয়ে সফলভাবে জুমাদেঙে ফিরে আসে। যাই হোক, টাস্ক কমপ্লিটের পরে জুনং শিনের কেসের রিপোর্ট বানাচ্ছিল। তখন সে খেয়াল করে শিন নাইট্রোজেন গ্যাসের সাহায্যে সুইসাইডের চেষ্টা করেছিল। এতে তার বেশ খটকা লাগে। নাইট্রোজেন গ্যাস তো আর সব জায়গায় অ্যাভেলেবল না, তাহলে শিন নাইট্রোজেন গ্যাস পেল কোথায়? এই ব্যাপারে আলোচনার জন্য সে শিনের সাথে দেখা করে। শিন জানায় সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল কিভাবে কম কষ্টে সুইসাইড করা যায়। এরপরই তার কাছে প্রাইভেট মেসেজ আসে এবং সেই আননোন মানুষটাই তাকে নাইট্রোজেন সিলিন্ডার পাঠিয়ে হেল্প করে। তো জুনং ফিরে এসে রিয়ন এবং লিমকে ব্যাপারটা জানায়। রিয়নের খেয়াল হয় নাইট্রোজেন গ্যাস ইউজ করে সুইসাইডের কেস সে আগেও হ্যান্ডেল করেছে, তবে তারা এই ব্যাপারে মাথা ঘামায় না, কারণ তাদের কাজের পরিধির লিমিটেশন আছে। তারা শুধু অ্যাপে আসা নোটিফিকেশনের কেসগুলোকেই হ্যান্ডেল করতে পারবে। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না দেখে জুনং আপসেট হয়ে বেরিয়ে যায়। তারপর সে থানায় পুলিশের কাছে গিয়েও অভিযোগ করে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশও তাকে কোনো হেল্প করে না। তবে জুনং থেমে থাকে না, সে একাই ব্যাপারটা হ্যান্ডেল করার প্ল্যান করে। এই জন্য সে সোশ্যাল মিডিয়ায় সুইসাইডের হেল্প চেয়ে পোস্ট করে। এরপরই তার সাথে একজন যোগাযোগ করে এবং তাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করে। গ্রুপে তার মতো আরও 3 জন সুইসাইড প্রবণ মানুষ অ্যাড ছিল, আর এই গ্রুপটা গ্রিম রিপার নামের কেউ মডারেট করছিল। তো তারা গ্রুপে জানতে চায় মরার সময়ে কষ্ট হবে কিনা। তখন গ্রিম রিপার ছদ্মনামের লোকটা একটা খরগোশকে নাইট্রোজেন গ্যাসের সাহায্যে হত্যা করে সেই ভিডিও তাদের দেখিয়ে ভরসা দেয় মরার সময় তাদের একটুও কষ্ট হবে না। তো তারা যদি মরতে আগ্রহী হয় তাহলে লোকটা তাদের আগামীকাল একটা জায়গায় আসতে বলে। জুনং প্রোটেকশনের জন্য কিছু ইকুইপমেন্ট নিয়ে বেরিয়ে যায়। এরপর নির্ধারিত জায়গায় গিয়ে দেখে গ্রুপের বাকি 3 জনও বসে আছে, তবে সেখানে গ্রুপের মডারেটর গ্রিম রিপার এসেছিল না। জুনং ওই 3 জনের সাথে ভাব জমায় এবং ওদের লাইফের সমস্যাগুলো জেনে নেয়। ততক্ষণে গ্রিম রিপার সেখানে সিলিন্ডার নিয়ে চলে এসেছিল, তাই জুনং দ্রুত 3 জনকে মোটিভেশন দেয় যাতে তারা সুইসাইড না করে। পাশাপাশি সে ওদেরকে বোঝায় গ্রিম রিপার ছদ্মনামের লোকটা একটা ফ্রড, ওর কথার উপরে ভিত্তি করে ওরা যেন ভুল না করে। জুনংয়ের কথায় কনভিন্স হয়ে ওরা দুজনে বাড়ি চলে যায়। তবে ব্যাটামেল ছদ্মনামের একজন সেখানে থেকে যায়। সে মরবে বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। জুনং তাকে জোর করে বের করে দিচ্ছিল, কিন্তু তার আগেই সিলিন্ডার হাতে একজন ভেতরে ঢুকে পড়ে। তখন জুনং তাকে গ্রিম রিপার ভেবে তার সাথে ফাইট শুরু করে। এক পর্যায়ে জুনং তাকে মেরে সেন্সলেস করে দেয়, কিন্তু তখনই আবার বেটামেল পেছন থেকে জুনংকে মেরে অজ্ঞান করে দেয়। জুনং জ্ঞান ফিরে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে আর বেটামেল পলিথিন দিয়ে রুমটা মুড়িয়ে দিচ্ছে। জুনংকে জেগে উঠতে দেখে বেটামেল জানায় সেই গ্রুপ মডারেটর গ্রিম রিপার, আর যে লোকটা সিলিন্ডার নিয়ে এসেছিল সে জাস্ট সাপ্লায়ার। সে বেটামেল পরিচয়ে তাদের মাঝে মিশেছিল। তো গ্রিম রিপার জানায় সে টাকা পয়সার জন্য এগুলো করছে না, বরং সেও বহুবার সুইসাইড করতে চেয়েছে কিন্তু পারেনি, তাই সে অন্য উপায় বেছে নিয়েছে। যারা সুইসাইড করতে চায় সে তাদের হেল্প করে। অন্যকে সুইসাইড করতে দেখে সে মানসিক তৃপ্তি পায়। এই বলে সে সিলিন্ডারের নাইট্রোজেন গ্যাস লিক করে দেয়, ফলে জুনংয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তবে ততক্ষণে জুনংকে ট্র্যাক করে রিয়ন এবং লিম চলে আসে। জুনংকে অফিসে না পেয়েই তারা বুঝে গিয়েছিল সে কোনো ঝামেলা পাকিয়েছে। তো ওদেরকে দেখে গ্রিম রিপার সেখান থেকে পালিয়ে যায়। তবে তাকে পিছু করে রিয়ন তাকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। কিছুক্ষণের ভেতরে জুনং আর লিমও সেখানে পৌঁছে যায়। এ সময় হঠাৎ তাদের অ্যাপে নোটিফিকেশন চলে আসে এবং জিনহো নামের একজনের সুইসাইড অ্যালার্ট দেখায়। চেহারার সাথে মিলিয়ে তারা দেখে এই ফেক গ্রিম রিপার লোকটাই হলো জিনহো, অর্থাৎ তারা এতক্ষণ যাকে মারছিল তাকেই আবার এখন বাঁচানো লাগবে। জুনং এর বিরোধিতা করে, কারণ এরকম একজন লোককে বাঁচিয়ে রাখা মানে অন্যের লাইফ রিস্কে ফেলা। তবুও রিয়ন বলে তাদের অ্যাপে নির্দেশ এসেছে মানে তারা নির্দেশ পালন করতে বাধ্য। এটা শুনে জুনং রাগ করে বলে সে রিস্ক ম্যানেজমেন্ট টিমই ছেড়ে দেবে। তারা তর্কাতর্কি করছিল, তখন হঠাৎ জিনহো পকেট থেকে বিষের শিশি বের করে বিষ খেয়ে নেয়। রিয়ন জুনংকে অ্যাম্বুলেন্স ডাকতে ফোন করতে বলে, কিন্তু জুনং একদম নীরব থাকে। এ সময় সেখানে এসকর্ট টিম লিডার জুঙ্গিল চলে আসে এবং জিনহোকে মৃত্যুর পরের ভয়াবহতা বোঝায়। এসব শুনে জিনহো আতঙ্কিত হয়ে বলে প্লিজ আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। জুঙ্গিল রিস্ক ম্যানেজমেন্ট টিমকে তাচ্ছিল্য করে বলে তোমরা এরকম নিকৃষ্ট লোককেও বাঁচাতে চাও?
এই বলে সে চলে যায়। ততক্ষণে জিনহোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তবুও মৃত্যুর মুখে দাঁড়িয়ে জিনহো একটা ট্রিক্স খাটায়। সে ইমোশনাল ব্ল্যাকমেল করতে জুনংকে বলে, আমি তোমার কারণে মারা যাচ্ছি, তার মানে তুমি আমাকে খুন করছো, তাহলে তুমিও খুনি আমিও খুনি, তোমার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? এটা শোনার পরে জুনংয়ের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। সে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে এবং জিনহোকে বাঁচার সুযোগ দেয় যাতে সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। যাই হোক, এরপরে তারা জুমাদেঙে ফিরে আসে। জুনং আপসেট হয়েছিল কারণ জিনহো তার প্রাপ্য শাস্তি পায়নি। লিম এসে জুনংকে একটা পেন ড্রাইভ দেয়। পেন ড্রাইভে জিনহোর গতকালকে জুনংকে হত্যা চেষ্টার এবং স্বীকারোক্তির ভিডিও আছে। জুনং এই এভিডেন্সটা পুলিশকে দিয়ে দেয়, ফলে জিনহোর নামে অফিসিয়ালি ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। এদিকে বিষের প্রভাবে জিনহোর কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। তবুও সে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে এবং পুলিশের তাড়া খেয়ে সিঁড়িতে পড়ে যায়, ফলে সে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এখন বাকিটা জীবন সে মৃত্যুর অপেক্ষায় দিন গুনবে, আর এটাই তার জন্য পারফেক্ট শাস্তি। জিনহোকে যথাযথ শাস্তি পেতে দেখে অবশেষে জুনং কিছুটা আত্মতুষ্টি পায়। যাই হোক, সেদিন রাগের মাথায় জুনং রিয়নের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিল, এমনকি তার নির্দেশও অমান্য করেছিল। এই জন্য সে রিয়নের কাছে গিয়ে ক্ষমা চায়। রিয়ন বলে তারা একটা টিম হয়ে কাজ করে, তাই তাদের কিছু করার আগে অবশ্যই টিমের সাথে আলোচনা করেই করা উচিত, না হলে নিজেকেই সমস্যায় পড়তে হবে। যেমনটা সেদিন জুনং জিনহোর হাতে মরতে বসেছিল, তাই সে জুনংকে ভবিষ্যতে একা কিছু না করার পরামর্শ দেয়। এদিকে জুঙ্গিল রিয়নের সাথে দেখা করে, যদিও জুঙ্গিল স্বীকার করছিল না। তবুও রিয়ন বুঝতে পারে জুঙ্গিল সেদিন ইচ্ছে করেই জিনহোকে ভয় দেখিয়েছিল যাতে তার বাঁচার ইচ্ছে হয় এবং রিস্ক ম্যানেজমেন্ট টিমের টাস্ক কমপ্লিট হয়। তবে জুঙ্গিল কেন তাদের হেল্প করেছিল রিয়ন সেটা বুঝতে পারছিল না। জুঙ্গিল ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে সে রিয়নের কাছে অন্য কারণে এসেছে। জুঙ্গিল কয়েকশো বছর ধরে এখানে আছে, কিন্তু সে এই কয়েকশো বছরে ঘুমাতে পারেনি। সে ঘুমালে দুঃস্বপ্নে তার পুরনো অতীতের স্মৃতি জেগে ওঠে। জুঙ্গিল দুঃস্বপ্নে দেখে সে যুদ্ধ করছে এবং তরবারি দিয়ে মানুষদের মেরে ফেলছে। তবে আজকে সে হঠাৎ এই দুঃস্বপ্নে রিয়নকেও দেখতে পেয়েছে। এখন রিয়নের সাথে তার অতীত জীবনের কি কানেকশন সেটা সে জানতে চাইছিল, যদিও রিয়নেরও এই ব্যাপারে কিছু জানা নেই। হয়তো পরবর্তীতে এই ব্যাপারে জানা যাবে। যাই হোক, রিস্ক ম্যানেজমেন্ট টিম অফিসে বসেছিল, তখন তাদের অ্যাপে নোটিফিকেশন আসে এবং দেখা যায় একজন ভিকটিমের 99% সুইসাইডের রিস্ক আছে। পার্সেন্টেজ দেখে তারা হক চুকিয়ে যায়। এতটা হাই রিস্ক তারা আজ পর্যন্ত কারোর দেখেনি। তো ভাইরাস অ্যাটাকের পরে এখনও জুমাদেঙে সার্ভার ঠিক হয়নি, তাই তারা ভিকটিমের পুরো ডিটেলস দেখতে পাচ্ছিল না। তবে ভিকটিমের লোকেশন ট্রেস করা যাচ্ছিল, তাই তারা ছুটে সেখানে চলে যায় এবং দেখে রাস্তার মাঝখানে স্বয়ং জুনংয়ের ছোট বোন বসে আছে। তার সামনে দ্রুত বেগে গাড়ি ছুটে আসছে। তবে কি এবার জুনংয়ের বোনই সুইসাইড করতে চলেছে? এই প্রশ্নের উত্তর আমরা পরের পর্বে পেয়ে যাব। ভিডিও বড় হয়ে যাওয়ায় আমাদের এখানেই পর্বটি শেষ করতে হচ্ছে। পরের পর্বে আমরা আরো অনেক বেশি ইন্টারেস্টিং এবং সাংঘাতিক সুইসাইড কেসের ব্যাপারে জানতে পারবো। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট পর্ব আপনাদের জন্য আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।